গুড ইভিনিং। শোনা যাচ্ছে আমার কথা? আসবে আসবে, ওয়েট করো একটু। হ্যালো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমি তো কোনো কথা শুনতে পাচ্ছি না, কেন কি জানি। কি হচ্ছে গো? আচ্ছা, ডিসপ্লে দেখা যাচ্ছে? ডিসপ্লে দেখা যাচ্ছে কি একবার বলো তো? ডিসপ্লে দেখতে পাচ্ছো? যা লেখা আছে, পিডিএফ ফিডিএফ সব দেখা যাচ্ছে? হ্যালো। কি প্রবলেম হচ্ছে? তা আমি তো দেখতে পাচ্ছি না, আমি যে এতে দেখি সেটা। এক সেকেন্ড ওয়েট করো, আমি নতুন করে জয়েন করি। ওয়েট। আচ্ছা, আমি একটা ডিসপ্লেতে দেখি, ঠিক আছে, সেখানে আসছে না, তোমরা বলছো দেখতে পাচ্ছ, কিন্তু হচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বলো তো? কে, এবার মেবি ঠিক হয়েছে। আমার তো ঘুরে, হ্যাঁ। ওকে ওকে, এবার ঠিক আছে। ওহ, আমি ভাবলাম কি হলো, প্রবলেম হয়ে গেল নাকি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তাহলে হবে। হ্যাঁ, এবার হচ্ছে হয়েছে। ওকে, চলো। আচ্ছা, সবাই জয়েন হয়ে নাও, সবাই জয়েন হয়েছো? আজকে দেখো, পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা ক্লাসই ভীষণ ইম্পর্টেন্ট, বাট আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এখান থেকে যত কোশ্চেন সব কিছু থাকবে, ঠিক আছে? বেশিরভাগ কোশ্চেন আজকে যা পড়াবো সেই টপিকের উপরই বেশি থাকবে। ওকে, তো চলো আমরা এই জিনিসগুলো একটু শিখি, ঠিক আছে? দেখো, আমরা যখন পিরিয়ডিক টেবিল পড়ি আমরা বারবার একটা কথা বলছিলাম যে পরমাণুগুলোকে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে সাজা। আচ্ছা, আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। একজন আমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছিল একটা, যে স্যার, যদি আহ, মানে যেই পিরিয়ডিক টেবিলটাকে সাজিয়েছিল কে, মোজলে, তাই জিজ্ঞেস করেছিল যে স্যার মোজলে কি পিরিয়ডিক টেবিলটা সাজিয়েছিল। এই জায়গাটা ক্লিয়ার করে দিই। যে লটা দিয়েছিল, পিরিয়ডিক যে ল, মানে পরমাণুগুলোকে যদি এই যে লটা,
এই লটা উপরে আছে, থাক অতদূর যাচ্ছি না। যে লটা বলেছিল যে মৌলগুলোকে যদি পারমাণবিক ক্রমাঙ্ক ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর পর কি হবে, মৌলের ওই যে পারমাণবিক ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে ওদের ধর্মের পুনরাবৃত্তি হবে। মানে বেসিক্যালি মৌলের ধর্মের পুনরাবৃত্তিটা পারমাণবিক গুরুত্বের উপর না, পারমাণবিক সংখ্যা বা ক্রমাঙ্কের উপর নির্ভর করে। এই যে লটা দিয়েছিল, এটা দিয়েছিল মোজলে, মানে আধুনিক পর্যায় সূত্র যেটা, সেটা দিয়েছিল মোজলে। বোঝা গেছে? আর ওই লটাকে কাজে লাগিয়ে বা ওই লটার হেল্প নিয়ে মৌলগুলোকে এই আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সাজিয়েছিল কে? সাজিয়েছিল হচ্ছে নিলস বোর। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই পয়েন্টটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে মোজলে লটা দিয়েছিল, কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে ওই লয়ের বেসিসে, লয়ের উপর নির্ভর করে সাজিয়েছিল কে? সাজিয়েছিল নিলস বোর। ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা মাথায় ঢুকেছে সবার? একবার তাড়াতাড়ি চ্যাটে বলো, একবার তাড়াতাড়ি চ্যাটে বলো, দেন আমি আজকে টপিক শুরু করব। ওকে, তাহলে এই এই জায়গাটা যাদের কনফিউশন ছিল আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো, আমরা আজকে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে এই যে বারবার বলছি যে মৌলগুলোকে যদি পারমাণবিক গুরুত্ব ক্রমের বেসিসে সাজায়, ঊর্ধ্বক্রমে সাজায়, তাহলে মৌলের ধর্মগুলোর পুনরাবৃত্তি হবে। কোশ্চেন হচ্ছে কোন ধর্মগুলোর পুনরাবৃত্তি হবে, কিভাবে হবে, সেগুলো আজকের ক্লাসে আমরা দেখবো যে পিরিয়ডিক টেবিলে কিভাবে ধর্মগুলো একে অপরের বারবার বারবার রিপিট হচ্ছে। ওকে, আচ্ছা, তার জন্য আমি একটা একটা পিরিয়ডিক টেবিল এক্সট্রা খুলে নিই, দাঁড়াও 1 সেকেন্ড ওয়েট করো, যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়। ওকে, এই পিরিয়ডিক টেবিলটা খুলে নিলাম, এটা সাইডে থাকলো যাতে বারবার আমি এখান থেকে দেখাতে পারি। ওকে, চলো তাহলে আমরা প্রথম যে ধর্মটা পড়বো সেটা হচ্ছে মৌলের যোজ্যতা পিরিয়ডিক টেবিলের উপর কিভাবে নির্ভর করে। কি বললাম? মৌলের যোজ্যতা পিরিয়ডিক টেবিলের উপর কিভাবে নির্ভর করে। এখন তুমি বলবে স্যার যোজ্যতা কি জিনিস, সেটাই তো জানি না, তাহলে নির্ভর করা কিভাবে বুঝবো? আমি বলেছিলাম যে পিরিয়ডিক টেবিল পড়ানোর সময় যোজ্যতা ভালো করে বোঝাবো, আজকে আমরা খুব সুন্দরভাবে যোজ্যতাটা বুঝবো। ঠিক আছে, দেখো যোজ্যতাটা মন দিয়ে শুনবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট জিনিস যোজ্যতা, এটা একটু মন দিয়ে সবাই শুনবে। এই যা 1 সেকেন্ড দাঁড়াও, তেরি ওকে, চলো এবার ঠিক হয়ে গেছে। যেটা বলছিলাম, দেখো তোমরা যখন কেমিস্ট্রিতে মৌলগুলো দেখবে, দেখবে কিরকম হাইড্রোজেন যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে, হাইড্রোজেন যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে তখন ধরো এইরকম একটা যৌগ তৈরি করছে, NaH। কি যৌগ তৈরি করছে? NaH। ওকে, ভালো কথা। আবার এই হাইড্রোজেন যখন ম্যাগনেসিয়ামের সাথে যোজ্যতা করছে, বিক্রিয়া করছে, তখন দুটো হাইড্রোজেন চলে আসছে ম্যাগনেসিয়ামের পাশে, সোডিয়ামের সাথে একটা, ম্যাগনেসিয়ামের সাথে দুটো। আবার এই হাইড্রোজেন যখন অক্সিজেন, সাপোজ ধরো অক্সিজেন যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করছে তখন ধরো একটা অক্সিজেন লাগছে, যখন ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে তখনও একটা লাগছে, ম্যাগনেসিয়ামের সাথে এখন ইগনোর করো, আচ্ছা সোডিয়ামের সাথে একটা। তো যখনই অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করছে তখন দেখা যাচ্ছে তিনটে অক্সিজেন লাগছে, দুটো অ্যালুমিনিয়াম লাগছে। তো এগুলোর কারণ কি? কেন আমরা কি করে একটা মৌলের সংকেতকে লিখতে পারি? ধরো আমাকে কোন একটা মৌল বললো যে ক্যালসিয়াম ক্লোরাইড, ধরো একটা মৌল আমাকে বললো যে ক্যালসিয়াম ক্লোরাইড, তো আমি ক্যালসিয়াম ক্লোরাইডকে CaCl ক্যালসিয়াম ক্লোরাইড এটা লিখবো, না CaCl2 এটা লিখবো? কি করে বুঝবো? এটা কাজে দেবে কিভাবে বুঝবে? সেটা হচ্ছে যোজ্যতা। তুমি যদি জানো একটা মৌলের, তাহলে তুমি খুব সহজেই একটা মৌলের স্ট্রাকচার, সংকেত তুমি তৈরি করতে পারবে। বোঝাতে পারলাম? মৌলের সংকেত তুমি খুব সহজেই তৈরি করতে পারবে, তার জন্য তোমাকে জানতে হবে কি? যোজ্যতা। আচ্ছা, এখানে একটা পয়েন্ট ক্লিয়ার করে দিই, এই যে যৌগটা কিভাবে তৈরি হবে সেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে আরো ডিটেলসে বুঝতে পারবো, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনী চ্যাপ্টারে। ঠিক আছে, এখানে জাস্ট আমরা বেসিক জিনিস দেখবো যে যোজ্যতা আসলে কি জিনিস। ভালো করে দেখো, হাইড্রোজেন সোডিয়ামের সাথে বিক্রিয়া করলে একটা হাইড্রোজেন লাগছে, এখানে দুটো লাগছে, এখানে একটা অক্সিজেন লাগছে, এখানে তিনটে অক্সিজেন লাগছে। তাহলে ব্যাপারটা কি, কখন কোনটা আমরা ইউজ করব সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যোজ্যতা কি জিনিস আগে একবার ডেফিনেশনটা পড়ো। কি বলেছে? যে কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকেই বলা হয় ওই মৌলের যোজ্যতা। কি বললাম? দাঁড়াও, ব্রাইটনেসটা একটু কমা, বেশি হয়ে গেছে। কি বললাম? কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা
অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাকেই বলা হচ্ছে ওই মৌলের যোজ্যতা। যদি জাস্ট এইটুকুর উপর বেস করে তুমি যোজ্যতা দেখো তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে সোডিয়াম একটা হাইড্রোজেনের সাথে যুক্ত। আমি কি বলেছিলাম, কোন মৌলের পরমাণু যতগুলো অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, আরেকবার পড়ো, কোন মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে সেই সংখ্যাটাকে বলা হচ্ছে যোজ্যতা ওই মৌলের। মানে যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সেটা হচ্ছে ওই মৌলের যোজ্যতা। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। বা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে সেটাই ওর যোজ্যতা। তাহলে এখানে সোডিয়াম কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? তুমি বলবে সোডিয়াম একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। বোঝাতে পারলাম? তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। আচ্ছা, এটা গেল প্রথম কথা। 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম কটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? তুমি বলবে স্যার ম্যাগনেসিয়াম দুটো হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাবে 2। ম্যাগনেসিয়ামের যোজ্যতা হয়ে যাবে 2। আচ্ছা, তারপর এখানে ধরো অ্যালুমিনিয়াম কটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? তুমি বলবে স্যার অ্যালুমিনিয়াম 3টে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাই অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়ে যাবে স্যার 3। 3টে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, তাই অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়ে যাবে 3। তাহলে কি বললাম? যতগুলো হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে সেই সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা। এটা হচ্ছে একদম সিম্পল ডেফিনেশন। এটুকুই শেষ না, আরো আছে, আমি সেগুলো আসছি পরে। ঠিক আছে, বেসিকটুকু বুঝেছো? সবার ক্লিয়ার হয়েছে যে একটা মৌল, কোন মৌল কতগুলো অক্সিজেন বা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা। এবার যে কোনো একটা মৌলের যোজ্যতা সংকেত দেখে তুমি কিভাবে বলবে? বেসিক একটা আইডিয়া, সংকেত দেখে তুমি কিভাবে বলবে। দেখো শোনো, যে কোনো একটা মৌলকে কিভাবে আগে লেখা হয় সেটা বুঝো। ধরো আমি একটা মৌল লিখছি যার মধ্যে, একটা যৌগ লিখছি যার মধ্যে দুটো মৌল আছে, একটা এ মৌল, একটা বি মৌল। ভালো করে শুনবে কি বললাম। আমি একটা যৌগ লিখছি, ধরো এরকম সোডিয়াম অক্সাইড, তার মানে একটা এ মৌল একটা বি মৌল, আলাদা আলাদা দুটো ধরো মৌল আছে। তো এই মৌলগুলো যখন একসাথে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করবে, মনে রাখবে এর যা যোজ্যতা সেই সংখ্যাটা চলে আসবে এখানে, আর এর যা যোজ্যতা সেটা চলে যাবে বি এর কাছে। কি বললাম? এর যা যোজ্যতা সেটা চলে যাবে বি এর কাছে, আর বি এর যা যোজ্যতা সেটা চলে যাবে এ এর কাছে। মানে সাপোজ ধরো আমি এরকম বললাম যে এ একটা মৌল যার যোজ্যতা হচ্ছে ওয়াই, বি একটা মৌল যার যোজ্যতা হচ্ছে এক্স। এবার এই দুটো মৌল মিলিয়ে যখন একটা যৌগ তৈরি হবে, তখন যৌগটা কি হবে? এ আর বি থাকবে। যোজ্যতা কেমন হয়ে যাবে? বি এর যোজ্যতা এ এর কাছে, মানে এই এ এর নিচে বসবে, আর এর যোজ্যতা বি এর কাছে, অর্থাৎ বি এর নিচে বসবে। বোঝাতে পেরেছি একটা যৌগকে কিভাবে তৈরি করতে হয়? বোঝাতে পেরেছি একটা যৌগকে কিভাবে তৈরি করতে হয়, যে যার যোজ্যতা যেমন থাকবে, ধরো এ এর যোজ্যতা ওয়াই, সেটা চলে গেল বি এর কাছে, বি এর যোজ্যতা এক্স, সেটা চলে এলো এ এর কাছে। যেমন যদি আমরা জলের স্ট্রাকচার দেখি, জলকে আমরা কিভাবে লিখি? H2O। তার মানে কি এখান থেকে আমরা কি বলতে পারি? এটা তাহলে এই দুইটা কার যোজ্যতা? অবভিয়াসলি অক্সিজেনের যোজ্যতা। 2 হচ্ছে অক্সিজেনের যোজ্যতা, আর অক্সিজেনের পাশে কিছু নেই মানে কত আছে? 1 আছে। অক্সিজেনের পাশে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। ওকে, ক্লিয়ার হয়েছে? কি বললাম? ক্রস হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে এর যোজ্যতা, আর ওয়াইটা হচ্ছে এর যোজ্যতা। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? যে কোনো একটা মৌলের সংকেত দেখে তুমি এইভাবে যোজ্যতা বলতে পারো। এবার ধরো একটা যৌগ দেওয়া আছে যে Al2O3, মানে একটা যদি যৌগ থাকে সেখান থেকে কি করে যোজ্যতা বলবে সেটা আগে শিখছি। ধরো Al2O3 এটা হচ্ছে একটা যৌগ, তাহলে এখান থেকে বলো তো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হবে? এখান থেকে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কার কাছে থাকবে? অক্সিজেনের কাছে, তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3, অক্সিজেনের যোজ্যতা হবে 2। এই দেখো ক্রস, অক্সিজেনের এটা আর অ্যালুমিনিয়ামের এটা। বোঝা গেল? অরিজিনালি এটা হচ্ছে অক্সিজেনের যোজ্যতা। এবার কি বললাম? যখন স্ট্রাকচার তৈরি হবে তখন দুজনের যোজ্যতার সংখ্যাটা এক্সচেঞ্জ হয়ে যাবে, এর কাছে ওর, ওর কাছে এর। ঠিক আছে? বোঝাতে পেরেছি? এতটুকু বেসিক ক্লিয়ার হয়েছে? তাহলে একটা জাস্ট সংকেত দেখে যে কোনো একটা যৌগকে এমন ভাবে তৈরি করা হয় যাতে বি এর যোজ্যতা এ এর কাছে আছে, এ এর যোজ্যতা বি এর কাছে যায়। ওকে, এবার তাহলে আমরা একটা সংকেত দেখে একটা যৌগের যোজ্যতা আমরা বলতে পারি। যেমন যেমন ধরো কেউ ভাবলো যে এই যৌগটা ধরো দেখলো, ঠিক আছে, সোডিয়াম Na2O, সোডিয়াম অক্সাইড, ঠিক আছে, Na2O। আচ্ছা, এই যৌগটা আর একটা লিখলাম NaO, কোন যৌগটা ঠিক তাই বলো? এই দুটোর মধ্যে কোনটা ঠিক? এটা ধরো 1 নম্বর যৌগ, এটা 2 নম্বর যৌগ, কোন সংকেতটা ঠিক কোনটা ভুল কে বলতে পারবে? এই দুটো যৌগের মধ্যে কোন সংকেতটা ঠিক কোন সংকেতটা ভুল সেটা কে বলতে পারবে?
এই দুটো যৌগের মধ্যে এই যে Na2O লিখলাম আর NaO, কোনটা ঠিক কোনটা ভুল, কোন সংকেতটা পসিবল কোন সংকেতটা পসিবল না? NaO তোমরা ঠিক বলছো তাই তো? ভেবে চিন্তে বলো। আচ্ছা, তোমরা যারা যারা NaO ঠিক বলছো তারা তারা সবাই ভুল। NaO ঠিক না, এটা হচ্ছে ঠিক। কেন এটা ঠিক স্যার? দেখো, যোজ্যতা দেখেই বুঝতে পারবে। আমরা জানি যে অক্সিজেনের যোজ্যতা সবসময় 2 হয়। কেন হয় সেগুলো আসছে একটু পরে, যে যোজ্যতা কি করে একটা মৌলের বের করবে। আমরা আগে যৌগ থেকে যোজ্যতা বের করা শিখছি, ঠিক আছে? একটা সংকেত আমার কাছে দেওয়া আছে, সেই সংকেতটা ঠিক না ভুল সেটা আমরা দেখে কি করে বলতে পারবো। দেখো, এটার যদি দিকে তাকাও, সোডিয়ামের যোজ্যতা হয় 1 আর অক্সিজেনের যোজ্যতা হয় 2। এখন তুমি এটার দিকে তাকাও তো, এখানে সোডিয়ামেরও যোজ্যতা 1 অক্সিজেনেরও যোজ্যতা 1, তাহলে এটা হতে পারে না, এটা ভুল। কিন্তু তুমি যদি ফার্স্ট ডেফিনেশনটা দেখো, ফার্স্ট স্ট্রাকচারটা দেখো, দেখো এই দেখো, এই দুইটা কার? অক্সিজেনের যোজ্যতা। আর অক্সিজেনের পাশে কিছু নেই মানে কত আছে? 1 আছে। অক্সিজেনের পাশে কিছু নেই মানে কি আছে? 1 আছে। তাহলে এটা হয়ে গেল সোডিয়ামের যোজ্যতা 1 অক্সিজেনের যোজ্যতা 2, তার মানে এই সংকেতটা হচ্ছে ঠিক। এই সংকেতটা হচ্ছে ঠিক। বোঝা গেল? বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? তার মানে এটা হচ্ছে ঠিক আর এটা হচ্ছে ভুল। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, তারপর আরেকটা জিজ্ঞেস করছি। ধরো CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2 আর CaCl কোনটা ঠিক? অবভিয়াসলি এটা হচ্ছে ঠিক আর এটা হচ্ছে ভুল। নিজেরাই পারবে, আমি এক্ষুনি শেখাচ্ছি যে একটা মৌলের যোজ্যতা কিভাবে বের করবে, তাহলে নিজেরাই পারবে। কেন? কারণ আমরা জানি যে ক্যালসিয়ামের যোজ্যতা হয় 2 আর ক্লোরিনের যোজ্যতা হয় 1। তো তুমি যদি এটা দেখো এই ফার্স্টে, তাই হচ্ছে, দেখো ক্যালসিয়ামের যোজ্যতা ক্লোরিনের কাছে আছে 2 আর ক্লোরিনের যোজ্যতা, এখানে কিছু নেই মানে কি? একটা ক্যালসিয়াম আছে। কিছু নেই মানে একটা ক্যালসিয়াম আছে, মানে কি? একটা ক্যালসিয়াম আর দুটো ক্লোরিন মিলিয়ে যৌগটা তৈরি করেছে CaCl2। তাহলে এই সংকেতটা হয়ে যাবে ঠিক আর এই সংকেতটা হয়ে যাবে ভুল। এগুলো হচ্ছে বেসিক, আমরা একটা যৌগ ঠিক লেখা আছে না ভুল লেখা আছে সেটা দেখা মাত্রই বলে দিতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস বলছি। ধরো অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3 আর হাইড্রোজেনের যোজ্যতা হয় 1। এটা তুমি যদি জানো, এবার অ্যালুমিনিয়াম আর হাইড্রোজেন মিলে কি যৌগ তৈরি করবে? আমি লিখছি AlH3, এটা ঠিক না Al2H3 এটা ঠিক? বলো কোনটা ঠিক হবে? অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর হাইড্রোজেনের যোজ্যতা 1, তাহলে এই 1 নম্বরটা ঠিক না 2 নম্বরটা ঠিক, কে বলতে পারবে? 1 নম্বরটা ঠিক না 2 নম্বরটা ঠিক, কে বলতে পারবে? আচ্ছা, CA2 আসছি, CaO আসছি। ওয়েট ওয়েট, ক্যালসিয়াম অক্সাইড আসছি, আমি জানি জানি, আমি সব জানি যে তোমাদের কোথায় প্রবলেম হবে। ওয়েট করো, আমি সব বলবো, ভয় নেই। আচ্ছা, Al2 Al3H, Al3H না না Al3H কি? হ্যাঁ, আচ্ছা, যোজ্যতা তুমি লিখেছো, গুড। আচ্ছা, তাহলে আমি বললাম এই দুটোর মধ্যে কোনটা ঠিক? অবভিয়াসলি 1 নম্বরটা হচ্ছে ঠিক, 2 নম্বরটা ভুল। কেন? দেখো এখানে তাকাও, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, কিন্তু এখানে হয়ে যাচ্ছে হাইড্রোজেনের যোজ্যতা 2, কিন্তু আমরা জানি যে হাইড্রোজেনের যোজ্যতা 1 হয়। ক্লিয়ার হয়েছে এটুকু? এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি একবার তাড়াতাড়ি জানাও। এতটুকু বুঝেছো সবাই? এতটুকু সবার ক্লিয়ার? আশা করি সবাই বুঝে নিয়েছো। তাহলে একটা সংকেত থেকে তো আমরা যোজ্যতা বের করা শিখলাম। এবার স্যার, একটা যদি যে কোনো মৌল দিয়ে দেয়, একটা যদি যে কোনো মৌল দিয়ে দেয়, দিয়ে জিজ্ঞেস করে এর যোজ্যতা কত, সেটা আমরা কি করে বলবো? তাহলে এখন আমরা দেখবো যে কোনো একটা মৌলের, যে আমি এই পাশে লিখছি না, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 হাইড্রোজেনের যোজ্যতা 1, আমি কোথায় পাচ্ছি? আমি কোথায় পাচ্ছি? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যোজ্যতা কক্ষ কোন কক্ষটাকে বলা হয়? শিখেছিলাম। যোজ্যতা কক্ষ কোন কক্ষটাকে বলা হয়? যোজ্যতা কক্ষ কোন কক্ষটাকে বলা হয়? যোজ্যতা কক্ষ সবাই বলবে যে স্যার ইলেকট্রন বিন্যাস, মানে একটা পরমাণুর লাস্ট কক্ষটাকে বলা হয় যোজ্যতা কক্ষ। আর ওই কক্ষে যে ইলেকট্রন থাকে, যতগুলো ইলেকট্রন থাকে, এই সরি, সেই ইলেকট্রনগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন। তার মানেটা কি? তার মানে যোজ্যতা আর কিছুই না, লাস্ট কক্ষের ইলেকট্রন। কেন লাস্ট কক্ষকে যোজ্যতা কক্ষ বলে জানো? কারণ লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে তার উপরই একটা মৌলের যোজ্যতা নির্ভর করে। কি বললাম? লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে তার উপর যোজ্যতা নির্ভর করে। সিম্পল ভাষায়, যদি একটা মৌলের যোজ্যতা দেখতে চাও, এটা তো বললাম যে কতগুলো হাইড্রোজেন আর কতগুলো অক্সিজেনের সাথে মিশে ইলেকট্রন তৈরি করবে, মানে কত যৌগ তৈরি করবে, সেটাই হচ্ছে যোজ্যতা। তো ওটা তো ওর যোজ্যতা 1 বা 2 বলে দুটো হাইড্রোজেন বা একটা হাইড্রোজেনের সাথে মিশছে। কিন্তু একটা মৌলকে দেখে তুমি কি করে বলবে যে যোজ্যতা কত? দেখো কি করে বলবে, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, ঠিক আছে?
এটাই হচ্ছে পিরিয়ডিক টেবিলের ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট। দেখো কিরকম, সাপোজ ধরো তোমাকে আমি একটা আচ্ছা আগে একটা লিখে দিই যে যোজ্যতা কিভাবে বুঝবে। সিম্পল ভাবে লাস্ট কক্ষে কতগুলো গুলি ইলেকট্রন ছাড়তে বা গ্রহণ করতে পারবে সেটাই ওই মৌলের যোজ্যতা। এটা হচ্ছে সব থেকে সহজ উপায়, ঠিক আছে, যোজ্যতা বোঝার। ওই মৌলের যোজ্যতা কি বললাম, একটা মৌল লাস্ট কক্ষে কতগুলো ইলেকট্রন ছাড়তে বা গ্রহণ করতে পারবে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা। যেমন এক্সাম্পল দিয়ে ভালো করে বোঝাই, তাহলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। সোডিয়াম, আমাকে জিজ্ঞেস করলো সোডিয়ামের যোজ্যতা কত, আমি কি করব, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়, 2,8,1। তাহলে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, একটা। আমি কি বলেছিলাম, যদি যদি ইলেকট্রন সংখ্যা এখানে লিখে দিচ্ছি, যদি ইলেকট্রন 4-এর থেকে কম হয়, লেস দ্যান 4, দেখো 4 লেস দ্যান, ইলেকট্রন সংখ্যা যদি 4-এর থেকে কম হয়, এইভাবে লিখি, যদি ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে কম হয়, দেন মৌল কি করে, ইলেকট্রন বর্জন করে, তাই না, সেই মৌলটা ইলেকট্রন বর্জন করে, 4 পর্যন্ত বর্জন করে। বোঝা গেল, 4-এ বর্জন গ্রহণ দুটোই হতে পারে, সো 4কে নিয়ে মাথা ঘামাবে না। আগেই বলেছিলাম যে ওরা অন্য ধরনের যৌগ তৈরি করে, সেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে শিখবো। আর যদি 4-এর থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, দেখো 4 ইলেকট্রন সংখ্যা থেকে 4 বেশি, মানে ইলেকট্রন সংখ্যা যদি কোনো মৌলের 4-এর থেকে বেশি হয়, তখন ইলেকট্রন তারা কি করে, গ্রহণ করে, লাস্টে অষ্টক পূর্তি করার জন্য, তাই না, ইলেকট্রন গ্রহণ করে, বলেছিলাম আগের ক্লাসে। তাহলে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করবে না বর্জন করবে, 4-এর থেকে কম, তার মানে ইলেকট্রন অবভিয়াসলি বর্জন করবে। তার মানে কটা ইলেকট্রন বর্জন করছে, এই লাস্টের যে ইলেকট্রন আছে সে এটাকে বর্জন করতে পারবে, এটা। তার মানে আমি কি বলেছি, যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে সেটাই ওর যোজ্যতা। তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে এর যোজ্যতা হয়ে যাবে 1। ছাড়তে পারুক কতগুলো বা গ্রহণ করতে পারবে কতগুলো, সেটাই হচ্ছে ওর যোজ্যতা। যেমন কার্বনের যদি আমরা যোজ্যতা দেখি, এর ইলেকট্রন বিন্যাস করলে কি হবে, কার্বন 6, তার মানে 2,4। তার মানে অষ্টক পূরণ করার জন্য এ 4টে ছাড়তেও পারে বা 4টে গ্রহণ করতেও পারে। কি বললাম, 4টে ছাড়তেও পারে, 4টে গ্রহণ করতেও পারে। যদিও ছাড়বেও না গ্রহণও করবে না, সেটা সম্পূর্ণ অন্য বিষয়, পরে আসবো সেটা। আমরা যখন পরের চ্যাপ্টার পড়বো তখন বুঝবো যে কার্বন এইরকম যৌগগুলোর কি হবে, যাদের যোজ্যতা 4, এরা কি করে, ঠিক আছে। কিন্তু সিম্পল এটা বুঝতে পারছি যে হয় 4টে সে গ্রহণ করবে বা 4টে ছাড়বে, যে কোনো একটা। তাহলে যেটাই করুক 4 আসছে, তার মানে কার্বনের যোজ্যতা কত হয়ে যাবে, এর যোজ্যতা হলো 4। কারো বুঝতে প্রবলেম আছে, এত সহজভাবে তোমাকে যোজ্যতা কেউ শেখাবে না, আমি বলে দিচ্ছি, সারা জীবন মনে থাকবে, জাস্ট আমি যেভাবে বলছি সেভাবে মনে পড়ো। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 2,8,3। তো এখানে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, 3টে। তো এই লাস্ট কক্ষের ইলেকট্রন 3টে আছে, মানে সে ইলেকট্রন 3টেকে ছেড়ে দিবে, কটা ছাড়তে পারছে, 3টে। তার মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত হয়ে যাবে, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। তারপর ধরো ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে কত হয়, 2,5, মানে এর হয় 7, তাহলে 2,5। তাহলে 2,5 যদি হয়, তাহলে এই 5টা আছে, মানে 4-এর থেকে বেশি, তাহলে ইলেকট্রন ছাড়বে না বর্জন গ্রহণ করবে, অবভিয়াসলি 3টে গ্রহণ করবে। কটা গ্রহণ করবে, 3টে গ্রহণ। তাহলে 3টে ইলেকট্রন গ্রহণ করবে, তাই ফসফরাসের যোজ্যতা 5 না কিন্তু 3, 5 না কিন্তু 3। বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে, ভালো লাগলো, যোজ্যতা সহজে বুঝেছো। কোনো বই তুমি এত সহজে পাবে না, আমি যেভাবে বোঝালাম তুমি একবার বুঝে নাও। যারা বই পড়বো বলো, বই পড়তে পারো, ঠিক আছে, বাট আমার মনে হয় না যে বই পড়ে তোমার খুব একটা উপকার হবে সব সময়, কারণ তুমি কনফিউজ হয়ে যাবে, বইয়ে জিনিসগুলোকে কঠিন ভাবে জটিল ভাবে তোমাকে বোঝাবে, আর আমি তোমাকে যেভাবে বলবো সেভাবে বইয়ে কোনোদিনই তুমি পাবে না, ঠিক আছে, অত সহজ ভাবে অত সিম্পল ভাবে তুমি পাবে না। So, তাই আবার বলছি, আরেকবার এই জায়গাটা বলে দিচ্ছি, শোনো, এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি। আমি কি বললাম, একটা মৌল কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে পারে, সেটা হচ্ছে ওর যোজ্যতা। তো আমি দেখলাম অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষে 3টে আছে, তো 3 মানে কি, 4-এর থেকে কম। আমি কি বলেছিলাম, এখানে লিখেছি 4-এর থেকে যদি ইলেকট্রন কম হয় লাস্ট কক্ষে,
কম হয় তাহলে ইলেকট্রন বর্জন করে, তাই না? তাহলে এখানে কি করবে, 3টে ইলেকট্রন বর্জন করে দেবে, মানে এর যোজ্যতা 3। এবার ফসফরাস আছে 2,5, তো 4-এর থেকে বেশি হলে কি বলেছি, 8টা বোঝানোর জন্য কি করবে, যতগুলো লাগবে বাইরে থেকে ততগুলো গ্রহণ করবে। তাহলে এর 5টা অলরেডি আছে, লাস্ট কক্ষে যদি 8টা কমপ্লিট করতে চায় সে কি করবে, 3টে গ্রহণ করবে। কটা গ্রহণ করবে, 3টে গ্রহণ করবে, তবেই তো 8 হবে। আমি কি বলেছিলাম, তবেই তো 8 হবে। এবার তাহলে আমাকে বলো যে 3টে যদি গ্রহণ করে, আমি কি বলেছি কতগুলো বর্জন বা গ্রহণ করতে পারছে, কটা গ্রহণ করতে পারছে, 3টে, তাই এর যোজ্যতা 3। ক্লিয়ার হয়েছে এবার সবার? এবার সবার ক্লিয়ার হয়েছে? নাইট্রোজেন, কোনটা নাইট্রোজেন, কি নাইট্রোজেন, কার কথা বলছো? বুঝলাম না, নাইট্রোজেন মানে কোনটার কথা বলছো? লিথিয়ামের যোজ্যতা কি করে 3 হয়, এই মাথা মোটা, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 2,1, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম। ছাগল, আমি বললাম লাস্ট কক্ষে ইলেকট্রন, টোটাল ইলেকট্রন না। আমি বললাম লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা, সেটা দেখতে বললাম। লিথিয়ামের ইলেকট্রন, লিথিয়ামের যোজ্যতা 3 হবে না, এই বোঝালাম। বললাম ইলেকট্রন বিন্যাস করো, লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে, যদি 4-এর থেকে কম থাকে সেটা ওর যোজ্যতা, যদি 4-এর থেকে বেশি থাকে তাহলে 8 থেকে ওই সংখ্যাটা বাদ দিয়ে দিবে। এবার সহজে আসছি, এবার আমি এবার সিম্পল ভাবে দেখাচ্ছি, ঠিক আছে? আমি এবার সিম্পল ভাবে দেখাচ্ছি। ওকে, দেখো, এবার এবার শোনো। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে বুঝলাম যে যোজ্যতা বের করার জন্য যদি লাস্ট কক্ষে ইলেকট্রন বিন্যাস করার পর লাস্ট কক্ষে 1 বা 4টি, 1 বা 1 থেকে 4 যে কোনো সংখ্যা, 1 2 3 4 এরকম যদি থাকে, ইলেকট্রন থাকে, 1 বা 4টি ইলেকট্রন যদি থাকে, তার মানে ওটাই, যটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে ওটাই ওর যোজ্যতা। বোঝা গেল? একদম সিম্পল ভাবে এক লাইনে লিখে দিচ্ছি, এগুলো তো কনসেপ্ট বোঝালাম। এবার তাড়াতাড়ি কি করে করবে, কি বললাম, লাস্ট কক্ষে যদি 1টা বা 4টি ইলেকট্রন থাকে তাহলে ওটাই ওর যোজ্যতা, কমপ্লিট। আচ্ছা, আর যদি লাস্ট কক্ষে 5 থেকে 8, 5 থেকে 8 মানে 4টের বেশি, এক কথা এইভাবে লিখবো না, 4টির বেশি যদি ইলেকট্রন থাকে, 4টির বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে কি হবে, 4টির বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে ওই মৌলটার যোজ্যতা আমরা কি করে বের করব, যোজ্যতা হবে 8 মাইনাস লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা, 8 মাইনাস লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা, মানে লাস্ট কক্ষে 4-এর বেশি যদি থাকে তাহলে কি করব, এই ফর্মুলাটা ইলেকট্রন সংখ্যা। যেমন আমরা ফসফরাসের বের করার সময় ফসফরাসের লাস্ট কক্ষে কটা দেখেছিলাম, 5টা, তাহলে এর যোজ্যতা কিভাবে পাবো, 8 মাইনাস 5, তার মানে 3, এটা হয়ে গেল যোজ্যতা। ক্লিয়ার হয়েছে? এটা হয়ে গেল যোজ্যতা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই দুটো জিনিস মনে রাখবে, লাস্ট কক্ষে যদি 1 থেকে 4 মানে 1 2 3 4 এরকম যদি ইলেকট্রন থাকে তাহলে ওটাই ওর যোজ্যতা। যদি 4টের থেকে বেশি ইলেকট্রন থাকে তাহলে 8 মাইনাস যতগুলো ইলেকট্রন আছে লাস্ট কক্ষে সেটা, ব্যাস, কমপ্লিট। ক্লিয়ার হয়েছে সবার? সব্বাল ক্লিয়ার হয়েছে গো? বলো গো একবার তাড়াতাড়ি। ওকে, চলো, তাহলে আশা করি সবার ক্লিয়ার। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। এবার বুঝতে পারছো যে আহ, এবার বুঝতে পারছো যে আমি কেন বারবার বলি যে এগুলো হচ্ছে বেসিক বিল্ডিং ক্লাস। তুমি ভাবো যদি এগুলো না বোঝো তুমি পুরো কেমিস্ট্রি আর বুঝতে পারবে? এটাই প্রবলেম, এগুলোই ভালো করে শেখায় না বলে তোমরা শিখতে পারো না, দেন নিজেদেরকে ভাবো আমরা খারাপ স্টুডেন্ট। ওকে, দেখো, যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কটা হয়, 12টা, ইলেকট্রন বিন্যাস করলে কত, 2,8,2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, ফার্স্ট ফার্স্ট বলবে, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা কত, অবভিয়াসলি ম্যাগনেসিয়ামের যোজ্যতা হচ্ছে 2, ঠিক আছে। তারপর ধরো অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন হয় 8টা, ইলেকট্রন বিন্যাস করলে 2,6, 6 মানে কি, 6 মানে কি, 4-এর থেকে বেশি, তাহলে যোজ্যতা কিভাবে বের করব, যোজ্যতা বের করব, 4-এর থেকে বেশি হলে 8 মাইনাস যে সংখ্যাটা আছে 6টা আছে তাহলে 6, তার মানে অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2, অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তারপর ধরো নিয়ন, নিয়ন, নিয়নের কটা ইলেকট্রন আছে লাস্ট কক্ষে, 10টা, মানে সরি টোটাল 10টা, তার মানে ইলেকট্রন বিন্যাস করলে 2,8, 8 4-এর থেকে বেশি না কম, 8 4-এর থেকে বেশি না কম, অবভিয়াসলি বেশি, তার মানে এর যোজ্যতা কি করে বের করব, এর যোজ্যতা বের করব 8 মাইনাস 8, 8 হচ্ছে নর্মাল ফর্মুলা 8,
আর -8 মানে কি, -8 হচ্ছে লাস্ট 8টা ইলেকট্রন হচ্ছে 0। এর জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলোর সবার যোজ্যতা কত হয়? 0। নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রত্যেকের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টা। তাই নিষ্ক্রিয় গ্যাসগুলোর সবার যোজ্যতা 0 হয়। এই কারণেই প্রথম যখন নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার হয়েছিল ওদেরকে নাম দেওয়া হয়েছিল শূন্য শ্রেণী। ওদেরকে নাম দেওয়া হয়েছিল শূন্য শ্রেণী। কেন বলেছিলাম না যে প্রথমে নাম দেওয়া হয়েছিল শূন্য শ্রেণী, পরে 18 নম্বর গ্রুপ করে দেওয়া হয়েছে? তাহলে এটা হচ্ছে মেন কারণ যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে শূন্য শ্রেণী বলার, যে যখন পিরিয়ডিক টেবিলটা তৈরি হয় ওই সময় মানে নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কার করার সময় দেখেছিল যোজ্যতা 0, তার জন্য এদেরকে নাম দেওয়া হয়েছিল শূন্য শ্রেণী। তাহলে নিষ্ক্রিয় গ্যাস, যে কোনো নিষ্ক্রিয় গ্যাস যদি নাও তার যোজ্যতা হবে কত? 0। বোঝা গেছে? অল ক্লিয়ার? এবার বুঝতে পারছো? এবার দেখো এই সংকেতগুলো কিভাবে তৈরি হচ্ছে। ধরো NaH আর NaH2 কোনটা ঠিক? এবার চোখ বন্ধ করে বলতে পারবে। তুমি সোডিয়ামের যোজ্যতা জানো লাস্ট কক্ষে মানে একটা, হাইড্রোজেনের যোজ্যতা 1। আচ্ছা এবার তুমি লাস্ট কক্ষে কটা ইলেকট্রন আছে এটা সহজে কি করে পারবে? পিরিয়ডিক টেবিল, এটাই তো পিরিয়ডিক টেবিল। দেখো এর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, এর লাস্ট কক্ষে দুটো, এর লাস্ট কক্ষে তিনটে, এইভাবে। ঠিক আছে? এইভাবে ওটা শেখাচ্ছি, ওটা একটু পর আসছি। ঠিক আছে? ওই জায়গাটা একটু পর বলছি যে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন সেটা কি করে দেখবে, ওটা একটু পর বলছি যে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন পিরিয়ডিক টেবিল থেকে কি করে দেখবে। দেখো এর লাস্ট কক্ষে একটা আছে, এই গ্রুপে যতগুলো মৌল আছে সবার লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন আছে। এই গ্রুপে যতগুলো মৌল আছে সবার তিনটে। এগুলোকে ইগনোর করো, এগুলো তো আলাদা, ব্যতিক্রম বলেছিলাম না? এগুলো ব্যতিক্রম, আর এগুলো তোমাদের লাগবেও না, তোমাদের 1 থেকে 20 পর্যন্ত মেনলি লাগবে। তাহলে এই গ্রুপে যারা আছে সবার যোজ্যতা কত? সবার যোজ্যতা কত? 1। কেন? কারণ এদের প্রত্যেকের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে। আচ্ছা এই যোজ্যতাটা না আমরা এই পিরিয়ডিক টেবিলটা না দেখে, যেটা পুরোনো পিরিয়ডিক টেবিল সেটাই যদি দেখি ভালো বুঝতে পারবো। পুরোনো পিরিয়ডিক টেবিল সেটাই যদি দেখি তাহলে ভালো বুঝতে পারবো। আচ্ছা পুরোনো পিরিয়ডিক টেবিলটা একটু খুলি, দাঁড়াও, তাহলে দেখবে সহজে বুঝতে পারবে। ওকে, এখানে এসো, এখানে এসো। কোথায় গেল গো? আচ্ছা আগে আগে বলে দিই তারপর আসছি। দেখো এই 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, 1 নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে কারা আছে? সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, সবার দেখো লাস্ট কক্ষে একটা করে ইলেকট্রন। সবার লাস্ট কক্ষে একটা করে ইলেকট্রন। তাহলে সবার যদি লাস্ট কক্ষে একটা করে ইলেকট্রন থাকে তার মানে এদের প্রত্যেকের যোজ্যতা কত? 1। এদের প্রত্যেকের যোজ্যতা কত? 2। আমি আবার বলছি এগুলোকে ইগনোর করো, এগুলোর যোজ্যতা তুমি ওইভাবে ডাইরেক্ট বলতে পারবে না, কারণ এরা আমাদের জানি যে আগে পিছিয়ে ইলেকট্রন ঢুকে, এরা ওইভাবে মেনে চলে না। ওকে, ওদের জন্য আলাদা আছে আর সেগুলো হায়ার লেভেলের জিনিস, ইগনোর করো। তারপর 13, এটা আসলে কত নম্বর গ্রুপ ছিল? 13 মানে কত নম্বর গ্রুপ ছিল যদি পরপর সাজাও? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে 3 নম্বর ছিল, 3-এ ছিল। তাহলে 3 মানে কি? এর লাস্ট কক্ষে 3টে ইলেকট্রন আছে, প্রত্যেকের 3টে ইলেকট্রন বিন্যাস করো। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, সবার দেখো 3টে করে ইলেকট্রন। 14 নম্বর গ্রুপ মানে লাস্ট কক্ষে কটা আছে? 4টে। কি করে? 4টে, বোঝা গেল? 15 নম্বর গ্রুপ লাস্ট কক্ষে কটা আছে ইলেকট্রন? 5টা। 16 নম্বর লাস্ট কক্ষে কটা আছে? 6টা। দেখো এগুলো হচ্ছে কতগুলো ইলেকট্রন আছে সেটা। আবার বলছি দেখো এদের প্রত্যেকের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন, এদের সবার দুটো, এদের সবার 3টে, এদের লাস্ট কক্ষে 4টে করে, এদের 5টা করে, এদের 6টা করে, এদের 7টা করে, এদের 8টা করে। মিললো? মিলেছে, এগুলোকে ইগনোর করতে বললাম। এইটুকু মিলেছে কিনা বলো? এইটুকু বুঝেছো? তাহলে তুমি পিরিয়ডিক টেবিল যদি জানো, তুমি অলরেডি এগুলো মুখস্থ করিয়েছি, হ্যাঁ কিনা? 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর, 4 নম্বর, 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 13, 14, 15, 16, 17, 18 এই গ্রুপগুলো মুখস্থ করিয়েছি। তুমি বলবে হ্যাঁ স্যার একদম ভালো করে মুখস্থ করিয়েছি, আমরা করে নিয়েছি। তাহলে মুখস্থ যদি তোমাদের থাকে, তোমরা জানো যে কোন মৌলগুলো কোন গ্রুপে আছে, জানো। এবার আমি তোমাকে বললাম অ্যালুমিনিয়াম, তুমি জানো অ্যালুমিনিয়াম 13 নম্বরে আছে, তার মানে যোজ্যতা কত? 3, লাস্ট কক্ষে 3টে আছে। সিলিকন কত নম্বরে আছে? 14 নম্বরে মানে 4। ফসফরাস কত নম্বরে আছে? 15 নম্বরে মানে 5। অক্সিজেন 16 নম্বরে মানে 6। যোজ্যতা বলছি না এটা, এটা বলছি লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা 7। এবার এবার তুমি 1 থেকে 4, 1 থেকে 4 এদের যতগুলো ইলেকট্রন আছে সেটাই যোজ্যতা, এদের যতগুলো ইলেকট্রন আছে সেটাই যোজ্যতা। এদের প্রত্যেকের যোজ্যতা 1, এদের প্রত্যেকের যোজ্যতা 2, এদের প্রত্যেকের 3, এদের প্রত্যেকের 4। গল্প শেষ। এবার এর যোজ্যতা কত হবে? এই গ্রুপে যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা আমরা কি করে বের করবো? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, 4-এর থেকে বড়, তার মানে এদের প্রত্যেকের যোজ্যতা হবে 3, এদের প্রত্যেকের যোজ্যতা হবে 2, এদের প্রত্যেকের যোজ্যতা হবে 1, এদের প্রত্যেকের যোজ্যতা হবে 0। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর কারো কোনো ডাউট আছে? তাহলে এই এটা থেকে আমরা কতগুলো লাস্ট কক্ষে ইলেকট্রন আছে বুঝে নিলাম। দেখো 13 মানে 10+3, এইভাবে মনে রাখবে। 13 মানে 10+3 মানে 3টে লাস্ট কক্ষে। 14 মানে 10+4 মানে 10-এর সাথে যোগ করবে যত হবে। তাহলে লাস্ট কক্ষে 4টে আছে। 10+15 মানে লাস্ট কক্ষে 5টা, লাস্ট কক্ষে 6টা, লাস্ট কক্ষে 7টা, লাস্ট কক্ষে 8টা। যোজ্যতা কি করে করবে? 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত যেটা মৌল যা ইলেকট্রন সেটাই যোজ্যতা। আর 5, 6, 7, 8 এদের জন্য
8 থেকে বাদ দেবে, ব্যাস হয়ে গেল, ক্লিয়ার। এবার তোমাকে আমি যদি জিজ্ঞেস করি ফসফরাসের যোজ্যতা কত, তুমি কি এবার ইলেকট্রন বিন্যাস করতে যাবে? তুমি জানো ফসফরাস 15 নম্বর গ্রুপে আছে, মানে 5টা ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা 3। তোমাকে জিজ্ঞেস করলাম সেলেনিয়ামের যোজ্যতা কত, তুমি জানো যে সেলেনিয়াম আছে 16 নম্বর গ্রুপে, মানে লাস্ট কক্ষে 6টা ইলেকট্রন আছে, তাহলে যোজ্যতা হচ্ছে 2। তোমাকে আমি জিজ্ঞেস করলাম ক্রিপ্টনের যোজ্যতা কত, তুমি বললে ক্রিপ্টন 18 নম্বর গ্রুপে আছে, মানে লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন আছে, তাহলে 8 মাইনাস 8 মানে 0, তার মানে ওর যোজ্যতা হচ্ছে 0। ব্যাস। আর কারো কোনো ডাউট আছে? আর কারো কোনো ডাউট আছে? তাহলে দেখো এই যোজ্যতার ধর্মটা হচ্ছে না সময়ের সাথে, মানে পরিবর্তনের সাথে সাথে রিপিট করছে না। দেখো কিভাবে রিপিট করলো, লিথিয়ামের যোজ্যতা 1 ছিল, যোজ্যতা বাড়লো 2, 3, 4, 5, 6, 7, যোজ্যতা এরকম বাড়ছে, ঠিক আছে, বাড়ছে, বাড়তে বাড়তে এখানে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে 4, তারপর আবার কমছে 3, 2, 1, 0, আবার শুরু হচ্ছে 1, 2, 3, 4, 4, 3, 2, 1, 0, 1, 2, 3, 4, 3, 2, 1, 0, 1, রিপিট করছে, রিপিট করছে। পিরিয়ডিক টেবিলে যদি মৌলগুলো পরপর পরপর যাও, যোজ্যতার এই যে প্যাটার্নটা কি, 1, 2, 3, 4, 3, 2, 1, 0, আবার আবার 1, রিপিট করছে তো প্যাটার্নটা, বারবার বারবার দেখো রিপিট হচ্ছে। এই মিডিলটাকে ইগনোর করো, এখন আবার বলছি। তাহলে যদি বারবার রিপিট হয়, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে পিরিয়ডিক টেবিলের একটা ধর্ম, মৌলের একটা ধর্ম, যেটা পিরিয়ডিক টেবিল বরাবর গেলে বারবার বারবার রিপিট করে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার, একদম জলের মতো সহজ হয়ে গেছে, জলের মতো সহজ হয়ে গেছে। এবার এবার আমাকে যদি এই মৌলটা আমাকে কেউ জিজ্ঞেস করে, আর বলতে পারবো আমার কোনো প্রবলেম হবে? এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা তোরা তো সায়েন্স পড়িস, তো এই অ্যালুমিনিয়াম আমি যখন সোডিয়ামের সাথে অক্সিজেনকে লিখছি তখন আমি লিখছি Na2O, আবার অ্যালুমিনিয়ামের সাথে যখন লিখছি তখন লিখছি Al2O3, এর কারণ কি? কি কারণে এটা হচ্ছে? খুব সিম্পল, অক্সিজেনের যোজ্যতা 2 এখানে বসলো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা আমরা এখনই শিখলাম 3, অ্যালুমিনিয়াম 13 নম্বর গ্রুপে আছে, লাস্ট কক্ষে কটা ইলেকট্রন? 3টে, তাহলে ওটাই ওর যোজ্যতা। তাহলে এখান থেকে আমরা খুব সহজে একটা যৌগের সংকেত ঠিক কিনা ভুল সেটা খুব সহজে বলে দেব। এবার এবার যারা এইগুলো জিজ্ঞেস করছো যে স্যার ক্যালসিয়াম অক্সাইড, তো আপনি তো আপনার হিসাবে ক্যালসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, তার মানে স্যার এর যোজ্যতা 2, অক্সিজেন 16 নম্বর গ্রুপের মৌল, মানে 18 - 16, তার মানে কি ওর যোজ্যতা 2, তাহলে স্যার Ca2O2 লেখা উচিত ছিল, Ca2O2 লেখা উচিত ছিল, কিন্তু আমরা লিখি CaO, কেন স্যার? আবার স্যার ম্যাগনেসিয়াম 2 নম্বর গ্রুপের মৌল, অক্সিজেনও 2 নম্বর গ্রুপের মৌল, মানে অক্সিজেনের যোজ্যতা এখানে এলো, ম্যাগনেসিয়ামের যোজ্যতা এখানে এলো, তাহলে স্যার হিসাব মতো এটাকে Mg2O2 লেখা ছিল, কিন্তু স্যার লেখা থাকে তো MgO। দেখো যখনই দেখবে যে দুটো যোজ্যতা একই, তখন সেই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এখানে 2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, মানে কত? 2, 2 ক্যান্সেল আউট হয়ে গেল, একে অপরকে ক্যান্সেল করে দিল, ভাগের মতো অনেকটা, ঠিক আছে। তাহলে 2, 2 যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, এটাকে নর্মাল ভাবে লিখতে পারবো, ঠিক আছে। তার মানে এটা না যে, বুঝতে পারছো তো ব্যাপারটা, 2, 2 এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, একই রকম হলে ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে যেহেতু ক্যালসিয়ামেরও 2, অক্সিজেনেরও 2, তাহলে একই যোজ্যতা ক্যান্সেল আউট হয়ে CaO, ম্যাগনেসিয়ামের 2, অক্সিজেনের 2, একই এইভাবে ক্যান্সেল আউট হয়ে Mg2, MgO। ব্যাস, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, পুরোটা ক্লিয়ার সবার? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তাহলে আমরা দেখলাম যে যোজ্যতা হচ্ছে পিরিয়ডিক একটা কি পর্যায়গত ধর্ম, পর্যায়গত ধর্ম মানে যেটা পিরিয়ডিক টেবিলে বারবার বারবার রিপিট করে, সেই ধর্মটাকে বলা হয় পর্যায়গত ধর্ম। তাহলে পর্যায় বরাবর কিভাবে পরিবর্তন হয়? পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে অগ্রসর হলে, দেখো এটা হচ্ছে পর্যায় সারণী, এটা যদি হয় তাহলে এদিক হচ্ছে বাম দিক, এদিক ডান দিক, তাই না? তাহলে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যদি যাও, তাহলে মৌলগুলির যোজ্যতা প্রথমে 1 থেকে 4 পর্যন্ত বৃদ্ধি পায়। দেখো প্রথমে 1 হলো, এর যোজ্যতা 2, এর 3, এর 4, আমরা একটা শ্রেণী নিয়ে গ্রুপ পর্যায় নিয়েছি, কিন্তু কোনটা? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, মানে কত নম্বর গ্রুপ নিয়েছি বলো? 3 নম্বর গ্রুপ, সরি 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ের মৌলগুলোকে যদি লেখো, তাহলে সোডিয়ামের যোজ্যতা হয় 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, ফসফরাসের এটা ইলেকট্রন সংখ্যা 5টা, সালফারের 6টা, আর ক্লোরিনের 7টা। তাহলে সোডিয়ামের যোজ্যতা হবে 1, ম্যাগনেসিয়ামের 2, অ্যালুমিনিয়ামের 3, সিলিকনের 4, ফসফরাসের 3। কেন 5টা ইলেকট্রন? তাহলে 5 8 মাইনাস 5, তার মানে 3, 6 মাইনাস 8 মাইনাস 6 মানে 2, আর 8 মাইনাস 7 মানে 1। তার মানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে পিরিয়ডিক টেবিলে স্যার এই গ্রুপে, আচ্ছা তোমাদেরকে একটা ট্রিক শেখাই, শোনো। যদি যদি তোমরা এই বড় পিরিয়ডিক টেবিল করো, বড় পিরিয়ডিক টেবিল করো, ঠিক আছে, তাহলে কিভাবে করবে যোজ্যতা সহজে বের করবে? ওই 5 মাইনাস ওটা না করে না, আচ্ছা ওটাই তো করতে হবে, নাহলে তো তোমরা পারবে না, ভুল হয়ে যাবে। আচ্ছা ছাড়ো ছাড়ো, ওইভাবেই করো, যেভাবে শেখালাম ওইভাবেই করো। যে 13 মানে 10 প্লাস 3, 14 মানে 10 প্লাস 4, মানে এগুলো হচ্ছে ইলেকট্রন সংখ্যা, 10 প্লাস যেটা থাকবে সেটা ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা পেয়ে গেলে
এবার ইলেকট্রন সংখ্যা জানলে যোজ্যতা তো তুমি বাচ্চাদের মতো বের করে দিবে। ওকে, ওকে, চলো তাহলে আমাদের যোজ্যতা কমপ্লিট। এবার শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর মানে হচ্ছে, এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। পর্যায় বরাবর মানে হচ্ছে পিরিয়ডিক টেবিলে পর্যায় বরাবর মানে হচ্ছে এদিক থেকে এই দিকে যাওয়া, ঠিক আছে? যে কোনো একটা, ধরো 3 নম্বর পর্যায়ে, তার মানে এদিক থেকে এদিকে যাচ্ছ, এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের বাম দিক, এটা হচ্ছে ডান দিক। আর শ্রেণী বরাবর মানে উপর থেকে নিচের দিকে আসা, আবার নিচ থেকে উপরের দিকে যাওয়া, ব্যাস কমপ্লিট। ওকে, ভেরি গুড, চলো বুঝলে। এবার আমরা শ্রেণী বরাবর, তার মানে একটা পিরিয়ডিক টেবিলের যদি উপর থেকে আমরা নিচের দিকে আসি, উপর থেকে নিচের দিকে আসি, তাহলে যোজ্যতার কিভাবে পরিবর্তন হবে তুমিই বলো। এই ফার্স্ট পিরিয়ডে যতগুলো মৌল আছে সবার যোজ্যতা এক, তার মানে শ্রেণী বরাবর নিচের দিকে আসলে যোজ্যতার কোনো পরিবর্তন হচ্ছে? তুমি বলবে না। 2 নম্বর পর্যায়ে শ্রেণীতে যতগুলো মৌল আছে সবার যোজ্যতা 2, তাহলে শ্রেণী বরাবর যদি উপর থেকে নিচে আসি যোজ্যতার কোনো পরিবর্তন হচ্ছে? তুমি বলবে না স্যার, অপরিবর্তিত। এর যতগুলো মৌল আছে সবার যোজ্যতা 3, সবার যোজ্যতা 4, মানে পিরিয়ডিক টেবিলে যদি আমরা স্যার উপর থেকে নিচে নামি, তাহলে মৌলের যোজ্যতা অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? হাঁপিয়ে গেলাম। যোজ্যতা একদম জলের মতো ক্লিয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি? বলো বলো, তাড়াতাড়ি বলো। ওকে, চলো তাহলে আমরা একটা ধর্ম শিখলাম, যোজ্যতা, যেটা কি হবে, যেটা পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাও, তাহলে প্রথমে 1 থেকে 4 পর্যন্ত বৃদ্ধি পাবে, তারপর কমবে, ঠিক আছে? এবার কমতে কমতে 0 হবে, এইভাবে বারবার বারবার রিপিট হবে। আর শ্রেণী বরাবর উপর থেকে যদি নিচে আসো, তাহলে কোনো রকম পরিবর্তন হইবে না, কোনো রকম পরিবর্তন হবে না। এবার দেখবো একটা পিরিয়ডিক টেবিলে পরমাণুর আকার, পরমাণুর আকারটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, মানে পিরিয়ডিক টেবিলে বারবার যদি এই ধর্মটা রিপিট হয়, যদি পর্যায়ক্রমে মৌলগুলোকে পারমাণবিক ক্রমাঙ্কের ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তাহলে কি হবে? পরমাণুর আকারটা বারবার রিপিট হবে, মানে প্রথমে ধরো আকার ছোট, তারপর আকার বড় হবে, আবার ছোট হবে, আবার বড় হবে, আবার ছোট হবে, বড় হবে, এরকম ভাবে আকার পরিবর্তন হবে। এবার এবার আমরা খুব সুন্দরভাবে লজিক্যালি বুঝবো। দেখো, মুখস্থ করলে ভুলে যাবে, আগে লজিক বুঝো, তারপর মুখস্থ করো, কোনোদিন ভুলবে না, ঠিক আছে? তাহলে এবার আমরা দেখবো যে পরমাণুর আকারটা পিরিয়ডিক টেবিলের উপর কিভাবে নির্ভর করে। তোমাদের পরীক্ষায় পড়ে না, একটা শ্রেণী দিয়ে দেয়, দিয়ে বলে আকার ছোট থেকে বড় করে সাজাও, এই টাইপের যে কোশ্চেন গুলো থাকে, এগুলো এটাই কাজে লাগে। আচ্ছা, বলে দিই আগে, এই যে যতগুলো ধর্ম শেখাচ্ছি সেটা আমি পরে একটা ছকে দেখিয়ে দিব, 4 মিনিট তুমি প্র্যাকটিস করবে, সারা জীবনে একটা কোশ্চেনও ভুল হবে না, ঠিক আছে? এখন জাস্ট আগে শেখো, তারপর আমি নর্মাল ট্রিক বলে দিব, একদম বাচ্চাদের মতো অ্যান্সার করে দেবে। চলো, প্রথম, পরমাণুর আকার। তো পরমাণুর আকার মানেটা কি? পরমাণুর আকার মানে হচ্ছে সিম্পল ভাবে, মন দিয়ে শুনবে কি বললাম। পরমাণুর আকার মানে হচ্ছে সিম্পল ভাবে পরমাণুর নিউক্লিয়াস থেকে লাস্ট যে কক্ষটা, তার দূরত্ব। কি বললাম? পরমাণুর আকার মানে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষের দূরত্ব হচ্ছে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ, একই ব্যাপার। তাহলে আমাকে একটা জিনিস বলো। এবার কোশ্চেন হচ্ছে, পিরিয়ডিক টেবিলে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, পরমাণুর আকারের কি পরিবর্তন হবে? বাড়বে না কমবে? আচ্ছা, আগে কি বলছে সেটা দেখো, তারপর বোঝাচ্ছি যে কেন এরকম হয়। দেখো, ওকে, আগে কি বলছে সেটা দেখো, তারপর আমরা দেখবো যে কেন এরকম হয়। কি লিখেছি? পরমাণুর আকার মানে কি? আকার মানে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রন সর্বশেষ কক্ষের সম্ভাব্য দূরত্ব, তাকে বলা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ বা আকার। এবার লিখেছি, পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে সপ্তম শ্রেণী পর্যন্ত। দেখো, যখন এই ধর্মগুলো দেখবে আমরা এই শ্রেণীটাকে ইগনোর করব। কি বললাম? এই শ্রেণীটাকে ইগনোর করবো, মিডিলের গুলোকে ইগনোর করবো, এগুলো আমাদের এখন দরকার নেই, এরা ব্যতিক্রম আছে অনেক সময়, ঠিক আছে? তো এদের না, আমাদের কাজ হচ্ছে কোনটা? এইটুকু। কারণ এরা তো প্রথমে একসাথে মিলে ছিল না, আমরা পরে নালে ডি ব্লককে ঢোকানোর জন্য এদেরকে সেপারেট করেছি। কিন্তু মৌল যদি দেখো তাহলে কিভাবে আছে, হাইড্রোজেন, হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপরে তো বেরিলিয়াম, ঠিক আছে? এইভাবে দেখবো, বোঝা গেল? মিডিলের গুলো ইগনোর। তাহলে কি বললাম? পিরিয়ডিক টেবিলে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে কি লিখলাম, দেখালাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে, তার মানে কি? আকার ছোট হয়। তার মানে সিম্পল ভাবে আমি এটা বলতে পারি যে পিরিয়ডিক টেবিলের বাম দিকে যে মৌলগুলো আছে তাদের আকার বড়, যত ডান দিকে যাব তত আকার ছোট, যত ডান দিকে যাব তত আকার ছোট। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি?
তুমি বলবে হ্যাঁ স্যার বুঝেছি, যে যত ডান দিকে যাব তত আকার ছোট হবে, যত বাম দিকে আসবো পিরিয়ডিক টেবিলে তাহলে তত বড়। তাহলে এই শ্রেণীর মধ্যে, এই পর্যায়ের মধ্যে সব থেকে আকার বড় কার? আমরা একে ইগনোর করবো বললাম। তাহলে এই শ্রেণীর মধ্যে সব থেকে আকার বড় কার? অবভিয়াসলি লিথিয়ামের আকার হচ্ছে সব থেকে, সরি এই পর্যায়ে 2 নম্বর পর্যায়ে লিথিয়ামের আকার সব থেকে বড়, ফ্লোরিনের আকার সব থেকে ছোট। 3 নম্বর পর্যায়ে সোডিয়ামের আকার সব থেকে বড়, ক্লোরিনের আকার সব থেকে ছোট। 4 নম্বর পর্যায়ে পটাশিয়ামের আকার সব থেকে বড়, ব্রোমিনের আকার সব থেকে ছোট। 5 নম্বরে রুবিডিয়ামের আকার সব থেকে বড়, আয়োডিনের আকার সব থেকে ছোট। ক্লিয়ার হয়েছে? তাহলে এদিক থেকে বড় থেকে ছোট হবে। এবার অনেকের মনে কোশ্চেন আসবে, স্যার কেন এমন হয়? পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে কেন কেন স্যার আকার ছোট হয়ে যায়, বড় কেন হয় না? বুঝেছো না বোঝো নাই? বুঝেছো না বোঝো নাই? বুঝেছো? আচ্ছা গুড। যদি বুঝো আমাকে একটা জিনিস বলো, একটা জিনিস বলো। দেখো, ভালো করে তাকালে নিজেরাই অ্যান্সার দিতে পারবে। ওকে, কিভাবে? আমাকে একটা জিনিস বলো, যদি যদি ধরো এই পিরিয়ডিক টেবিলে আমরা লিথিয়াম আর ফ্লোরিনকে দেখি তাহলে অ্যান্সার পেয়ে যাবো, ঠিক আছে? আমাদের পিরিয়ডিক টেবিলে লিথিয়াম আর ফ্লোরিনের স্ট্রাকচার দেখি তাহলে অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, লিথিয়ামের স্ট্রাকচার যদি দেখো তাহলে কেমন হচ্ছে সেটা? লিথিয়ামের কেন্দ্রে ধরো 3টে প্রোটন আছে, ঠিক আছে? কেন্দ্রে 3টে প্রোটন আছে। ওকে, 3টে প্রোটন আছে। এক সেকেন্ড। আর 2টো কক্ষ আছে। ফার্স্টে একটা কক্ষ, এটা ধরো একটা কক্ষ, তারপর একটা কক্ষ। ফার্স্ট কক্ষে 2টো ইলেকট্রন আছে আর লাস্ট কক্ষে একটা ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা এটা গেল লিথিয়ামের স্ট্রাকচার। আর এই কক্ষেরই, এই পর্যায়েরই আরেকটা মৌল যদি আমরা দেখি, ফ্লোরিন, তাহলে এর স্ট্রাকচার কেমন? ফ্লোরিনের কটা ইলেকট্রন থাকে টোটাল? কেন্দ্রে আছে 9টা, কেন্দ্রে আছে 9টা প্রোটন। একমত? ফ্লোরিনের যেহেতু 9টা ইলেকট্রন তাহলে 9টা প্রোটন। আর ইলেকট্রনগুলো কিভাবে আছে? প্রথম কক্ষে আছে 2টো, লাস্ট কক্ষে আছে 7টা। এবার আমাকে বলো, এই 3টে প্রোটন আর একটা ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, যে পরিমাণ স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে, এই শ্রেণীর আরেকটা মৌল 9টা প্রোটন 7টা ইলেকট্রনের মধ্যে বেশি স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে না? মানে এদের মধ্যে অ্যাট্রাকশনটা বেশি না? কেন তুমি বলবে কেন স্যার? কারণ এরও তো 2টো কক্ষ, এরও 2টো কক্ষ, কক্ষের দূরত্ব দুজনের সমান ছিল। মানে এরও কেন্দ্র থেকে যতটা দূরে কক্ষ, এরও ততটা, মানে দুজনেরই 2টো করে কক্ষ। দেখো 2 নম্বর শ্রেণী পর্যায়ে যতগুলো মৌল আছে সবার কক্ষ কটা? 2টো। আগেই বলেছিলাম পর্যায়টা কি, পর্যায়টা হচ্ছে কক্ষ সংখ্যা। তাহলে 2 নম্বর পর্যায়ে যতগুলো মৌল আছে সবার কক্ষ কটা? 2টো। তাহলে 2টোই সমান দূরত্বে ছিল। কিন্তু এখানে 3টে প্রোটন একটা ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন হচ্ছে, তাহলে এই 3টে প্রোটন একটা ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন অনেক উইক, কম। তাহলে এই কক্ষটা বা এই ইলেকট্রনটা অনেক কাছে সরে আসবে, মানে অনেক বেশি কাছে আসবে না। কিন্তু এখানে 7টা ইলেকট্রন 9টা প্রোটন, বেশি চার্জের মধ্যে, চার্জ যত বেশি আকর্ষণ তত বেশি, চার্জ যত বেশি আকর্ষণ তত বেশি, ফলে কি এই কক্ষটা ভিতরের দিকে শ্রিঙ্ক হবে, ভিতরের দিকে সরে আসবে। ধরো এখানে 2টোই ছিল, এটা সরে এইটুকু গেল আর এটা সরে দেখা যাচ্ছে এতটা চলে এলো। তাহলে কোনটার আকার ছোট হয়ে গেল? ডান দিকে যেটা থাকছে পিরিয়ডিক টেবিলে, মানে ফ্লোরিনের আকার ছোট হয়ে গেল। এটা লিথিয়ামের আকার, এটা ফ্লোরিনের। বোঝা গেছে? এর জন্য পিরিয়ডিক টেবিলে যত, দেখো একটা পর্যায় বরাবর যখনই বাম দিক থেকে ডান দিকে যাবে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাবে, তখনই কি হবে? পিরিয়ডিক টেবিলের মৌলগুলোর আকার ছোট হতে লাগবে। কেন? কারণ এখানে বেশি প্রোটনের সাথে বেশি ইলেকট্রনের ইন্টারাকশন হচ্ছে, ফলে বাইরের লাস্ট কক্ষটা একটু সরে আসছে। এরও 2টো কক্ষ, এরও 2টো কক্ষ। এই পর্যায়ে যতগুলো মৌল আছে সবার 2টো করে কক্ষ। তাহলে কি হবে? এর মধ্যে যেহেতু ইলেকট্রন লাস্ট কক্ষে অনেক বেশি, প্রোটন বেশি কেন্দ্রে, ফলে অ্যাট্রাকশন অনেক বেশি, ফলে কক্ষটা কাছে সরে আসবে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? তাহলে আমরা এইটুকু শিখলাম যে কোনো একটা পিরিয়ডিক টেবিলের কোনো একটা পর্যায় বরাবর যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে বাম দিকের মৌলটার আকার সবসময় বড় হবে আর ডান দিকের মৌলটার আকার সবসময় ছোট হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার তোমাকে কিভাবে কোশ্চেন দেবে, তোমাকে ধরো এইভাবে কয়েকটা মৌল বলে দিল র্যান্ডম ভাবে, লিথিয়াম, তারপর বললো বোরন, বেরিলিয়াম, নাইট্রোজেন, কার্বন, ফ্লোরিন, অক্সিজেন। এভাবে র্যান্ডম বলে দিল, দিয়ে বললো এই মৌলগুলোকে পরমাণুর ঊর্ধ্বক্রমে সাজাও, মানে আকার ছোট থেকে আকার বড়। তাহলে প্রথম কথা, আমাদেরকে আগে মৌলগুলো নর্মাল ভাবে পিরিয়ডিক টেবিলে আছে যেভাবে, সেভাবে সাজাতে হবে, প্রথম কাজ। তাহলে সেভাবে সাজালে কি? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এভাবে। তারপর হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে নর্মাল ক্রম। এটা তোমাকে র্যান্ডম দিবে, ঠিক আছে? ভালো করে বুঝো কিভাবে কোশ্চেন পড়বে। এবার আমরা জানি পিরিয়ডিক টেবিলে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়,
বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, তার মানে ফ্লোরিনের আকার সব থেকে ছোট। তাহলে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ফ্লোরিনের আকার সব থেকে ছোট। তার থেকে ফ্লোরিনের থেকে বড় কে? ফ্লোরিনের থেকে বড় হচ্ছে অক্সিজেন, তার থেকে বড় কে? নাইট্রোজেন, মানে উল্টো ক্রমে লিখে দাও। তার থেকে বড় কার্বন, তার থেকে বড় বোরন, তার থেকে বড় হচ্ছে বেরিলিয়াম, তার থেকে লিথিয়াম হচ্ছে সব থেকে বড় এই শ্রেণীর মধ্যে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাকে কোশ্চেন দেবে। তাহলে তুমি যদি এই পরপর মৌলগুলোকে বলা জানো না জানো, শ্রেণী বরাবর পর্যায় বরাবর যদি বলা না জানো, তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। বোঝা গেল? ওকে, এবার দেখবো যে পরমাণুর আকার শ্রেণী বরাবর কিভাবে নির্ভর করে। আমাকে একটা জিনিস বলো, এই পিরিয়ডিক টেবিলে 2 নম্বর পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের কক্ষ সংখ্যা কটা? 2 নম্বর পর্যায়ে যতগুলো মৌল আছে তাদের কক্ষ সংখ্যা কটা? তুমি বলবে স্যার 2টো। 3 নম্বর পর্যায়ে যতগুলো মৌল আছে তাদের কক্ষ সংখ্যা কটা? তুমি বলবে স্যার 3টে। 4 নম্বর পর্যায়ে যতগুলো মৌল আছে তাদের কক্ষ সংখ্যা কটা? 4টে। 5 নম্বরের 5টা, 6 নম্বরের 6টা, 7 নম্বরের 7টা। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যদি স্যার আমরা পিরিয়ডিক টেবিলে একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচে আসি, তাহলে একটা করে মৌল যাওয়ার জন্য একটা করে কক্ষ বাড়বে, একই না? একটা করে মৌল যাওয়ার জন্য হাইড্রোজেনের একটা কক্ষ, লিথিয়ামের 2টো কক্ষ, সোডিয়ামের 3টে, পটাশিয়ামের 4টে, রুবিডিয়ামের 5টা, সিজিয়ামের 6টা, ফ্রান্সিয়ামের 7টা। তাহলে একটা করে ঘর যাচ্ছে, একটা করে কক্ষ বাড়ছে। তুমি আমাকে একটা বলো, তোমাদের বাড়ি একটা ঘর দিয়ে তৈরি, যত বড় বাড়ি হবে, আমার বাড়ি যদি 2টো ঘর দিয়ে তৈরি হয়, নিশ্চয় আমার বাড়ি বেশি বড় হবে না কম হবে? সে আমার ছোট ঘর হলেও আমার বাড়ি কিন্তু তোমার বাড়ির থেকে বড় হবে। কারো যদি 3টে ঘর দ্বারা একটা বাড়ি তৈরি হয়, তার বাড়ি আরো বড় হবে। কারো বাড়ি যদি 4টে ঘর দ্বারা একটা বাড়ি তৈরি হয়, তার বাড়ি আরো বড় হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে যদি উপর থেকে নিচে আসো, তাহলে কি হবে? পরমাণুর আকার বাড়বে। কেন? কারণ এর একটা কক্ষ এতটা ধরো, তাহলে যার 2টো কক্ষ সে আরো বড় হবে, যার 3টা কক্ষ সে আরো বড় হবে। তাহলে আমরা দেখলাম যে পিরিয়ডিক টেবিলে উপর থেকে নিচে আসলে তো একটা করে কক্ষ বেড়ে যাচ্ছে, একটা করে কক্ষ বেড়ে যাচ্ছে, মানে আকার বেড়ে যাচ্ছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ব্যাস। তাই পিরিয়ডিক টেবিলে যদি তোমাকে মুখস্থ করতে হচ্ছে, দেখো সব কনসেপ্ট, প্রত্যেকটা জিনিস কনসেপ্ট তোমাদেরকে বোঝায় না, সব মুখস্থ করে তাড়িয়ে দেয়, ব্যাস। তার জন্য তোমরা ঘোল খাও, বুঝতে পারো না কোনোদিন, ভুলে যাও সব। কিন্তু তুমি সিম্পল ব্যাপার ভাবো যে উপর থেকে নিচে আসলে তো কক্ষ একটা করে বাড়ছে, তার মানে আকার বাড়বে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাচ্চাদের জিনিস, কিছুই নেই। তার মানে কি? তার মানে শ্রেণী বরাবর যদি আমরা একই শ্রেণীর উপর থেকে নিচে আসি, তাহলে পরমাণুর ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে যে কোনো, ধরো তুমি এই শ্রেণীটা দেখো, তাহলে এখানে বেরিলিয়ামের আকার সব থেকে ছোট আর রেডিয়ামের আকার সব থেকে বড়। এই শ্রেণীটা দেখো, ফ্লোরিনের আকার সব থেকে ছোট, অ্যাস্টাটিন, এগুলো এগুলো ইগনোর করতে বলেছিলাম। অ্যাস্টাটিনের আকার হচ্ছে সব থেকে, এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ ম্যাম, আচ্ছা ম্যাম ক্লাস নিচ্ছি, ক্লাস নিয়ে জানাচ্ছি। হ্যাঁ ওকে ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, শোনা যাচ্ছে? তাহলে পর্যায় শ্রেণীর যদি উপর থেকে নিচের দিকে আসো, উপর থেকে নিচের দিকে আসো, তাহলে আকার সিম্পল ভাবে বাড়বে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না। তাহলে আকার নেওয়ার কারো কোনো সমস্যা আছে? আকার নেওয়ার কারো সমস্যা আছে? তাহলে দেখলে আকারও একটা পর্যায়গত ধর্ম। যদি পিরিয়ডিক টেবিলের পর্যায় বরাবর আমরা বারবার যাই, তাহলে দেখছি আকার ছোট, বড় থেকে ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, আবার বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, রোটেট করছে, রিপিট হচ্ছে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে দেখো এই বরাবর যদি দেখো, এটা 2 নম্বর পর্যায়ের মৌল, এটা 3 নম্বর পর্যায়ের মৌল। তাহলে 2 নম্বর পর্যায়ের মৌলগুলো এদিক থেকে এদিকে গেলে আকার বাড়ছে, এদিক থেকে এদিকে গেলে আকার বাড়ছে, আর উপর থেকে নিচে আসলে আকার বাড়ছে। সরি, এদিক থেকে এদিকে গেলে কমছে, এদিক থেকে এদিকে গেলে কমছে, আর উপর থেকে নিচে আসলে বাড়ছে। এবার তোমাদের মনে হবে স্যার লজিক তো বুঝলাম, বাট একসাথে সব খিচড়ি পাকিয়ে যাবে না? তার জন্য তো আমি আছি। খিচড়িটাকে সুস্বাদু ভাব তৈরি করে খাবার যোগ্য করে তোমাদের সামনে রাখা, ওটা আমার দায়িত্ব। এখন জাস্ট কনসেপ্ট বোঝো। অ্যান্সার করার জন্য ট্রিক শিখিয়ে দেবো, দেখে অ্যান্সার বলে দিবে। জাস্ট আগে কনসেপ্ট বোঝো। এবার হচ্ছে ধাতব আর অধাতব ধর্ম। এবার প্রথম কথা জানতে হবে যে ধাতব আর অধাতব ধর্ম কি। তোমাদের কনসেপ্ট, ধাতু মানে স্যার যা টুং 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 করে শব্দ হবে, মারলে স্যার মাথায় মারলে মাথা ফুলিয়ে যাবে, তারা ধাতু। আর যারা স্যার নরম নরম হয় তারা অধাতু, এরকম বুঝো তো, তাই তো? ধাতু মানে তো এরকম ভাবো, আমি তাই ভাবতাম ছোটবেলায়। আচ্ছা তাহলে হিলিয়াম, তাহলে পারদ কি করে ধাতু হলো? পারদ তো তরল, ওর না টুং টুং করে শব্দ হয় না, ও কঠিন না কিছু। ওর থেকে তো কঠিন আয়োডিন, তা আয়োডিন ধাতু না, অথচ পারদ ধাতু। তাহলে টুং 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 কনসেপ্ট দিয়ে কিন্তু ধাতু বোঝা যাবে না। তাহলে ধাতু আসলে কি? ধাতু হচ্ছে, ধাতু আর অধাতুর মধ্যে ডিফারেন্সটাকে বোঝো। যারা সিম্পল ভাবে বুঝবে, যে সমস্ত মৌলগুলো ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন তৈরি করে, আমি বলেছিলাম ইলেকট্রন বর্জন করলে কি হয়? ক্যাটায়ন। তারা হচ্ছে ধাতু। কি বললাম? যারা ইলেকট্রন বর্জন করে তারা ধাতু, আর যে সমস্ত মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। ইলেকট্রন যারা গ্রহণ করে
তারা হচ্ছে, ধরো একটা ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হয়, Cl মাইনাস হয়। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়, তার মানে তারা হলো অধাতু। ক্লিয়ার? ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে মাইনাস হয়, তার মানে এরা হচ্ছে অধাতু। তাহলে যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে ধাতু, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। তাহলে যাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি তারা তত বেশি অধাতু, যাদের ইলেকট্রন বর্জনের প্রবণতা বা ইচ্ছা যত বেশি তারা তত ধাতু। ব্যাস, ধাতু অধাতু বোঝা গেছে। তাহলে কি বললাম, ধাতব ধর্ম অধাতব ধর্ম কি? কোন মৌলের পরমাণুর এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাকে বলে ধাতব ধর্ম, আর ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হওয়ার প্রবণতাকে বলে অধাতব ধর্ম। তাহলে ধাতব ধর্ম অধাতব ধর্ম আগে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ধাতব ধর্ম অধাতব ধর্ম সবার ক্লিয়ার? সবাই বলবে এক বাক্যে বলো হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, গুড। তাহলে এবার আমরা দেখবো যে ধর্ম কিভাবে পরিবর্তন হয়। এখন তো দেখলাম যে ধাতব ধর্ম অধাতব ধর্ম কি। এবার আমাকে বলো, তুমি নিজেই জানো পিরিয়ডিক টেবিলের বাম দিকের মৌলগুলো ইলেকট্রন ছাড়ে না ডান দিকের মৌলগুলো? তুমি বলবে স্যার আগে তো বলেছিলেন। দেখতেই তো পাচ্ছি স্যার, লিথিয়ামের সোডিয়ামের লাস্ট কক্ষে একটা ইলেকট্রন থাকছে, ম্যাগনেসিয়ামের দুটো থাকছে, অ্যালুমিনিয়ামের তিনটে, সিলিকনের চারটে। তার মানে তো স্যার এরা স্যার কি করবে, ইলেকট্রন ইলেকট্রন বর্জন করবে। তার মানে কি, এদের ধাতব ধর্ম বেশি। আর এরা স্যার ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে এদের অধাতব ধর্ম বেশি। তাই পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। এরা ইলেকট্রন ছাড়তে ভালোবাসে, এরা ইলেকট্রন গ্রহণ করতে ভালোবাসে। কেন স্যার? কারণ এদের লাস্ট কক্ষে একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে। আমরা জানি স্যার চারের থেকে কম হলে বা চার পর্যন্ত হলে ইলেকট্রন ছেড়ে দেওয়া সহজ গ্রহণ করার থেকে। তাই এরা স্যার ইলেকট্রন ছেড়ে দেয়, আর যারা ইলেকট্রন ছাড়ে তাদের ধাতব ধর্ম বেশি। আর এদের স্যার লাস্ট কক্ষে ইলেকট্রন আছে 5টা, 6টা, 7টা, 8টা। এদের ছাড়ার থেকে গ্রহণ করার সুবিধা বেশি, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয় অধাতু। তোমাকে মুখস্থ করতে হলো। তুমি এই যে যোজ্যতার কনসেপ্ট জানলে ধাতব ধর্ম অধাতব ধর্ম বলে দিলে। তার মানে বাম দিকে যারা থাকবে তারা বেসিক্যালি ধাতু, আর ডান দিকে যত যাবে তত অধাতু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। এবার তুমি বলতে পারো স্যার এরা কেন, বুঝতে পেরেছো তো? ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, অনেকের আইডিয়া হতে পারে যে স্যার এরা সহজে ছেড়ে দিতে পারে, এরা সহজে ছাড়তে পারে না কেন? তুমি দেখলে এদের আকার বড়, মানে কি, মানে হচ্ছে এরা নিউক্লিয়াস থেকে দূরে আছে, তাহলে নিউক্লিয়াস থেকে একটা ইলেকট্রন দূরে আছে। আর এদের আকার ছোট, মানে নিউক্লিয়াসের খুব কাছে ইলেকট্রন আছে। কোন ইলেকট্রনটা ছাড়া সহজ? যেটা দূরে আছে। তাই এরা সহজে ছেড়ে দিতে পারে। কেন? কারণ এদেরকে নিউক্লিয়াস কম অ্যাট্রাক্ট করছে, কিন্তু এদের ইলেকট্রনগুলোকে একদম চেপে ধরে আছে, কোনো মতেই ছাড়বে না। ঠিক আছে, বোঝাতে পেরেছি? কনসেপ্ট ক্লিয়ার? কেন এরা সহজে ছাড়ে, এরা সহজে ছাড়ে না, প্রত্যেকটা জিনিসের পিছনে লজিক আছে, তোমাকে লজিকটা বুঝতে হবে। ওকে, ক্লিয়ার না ক্লিয়ার না? ওকে, তাহলে এবার দেখো, তাহলে আমরা যদি ধর্ম আকারে দেখি তাহলে কি, পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের ধাতব ধর্ম ক্রমশ কমতে থাকে। দেখলে বাম থেকে যত ডানে যাবে ধাতব ধর্ম কমবে, অধাতব ধর্ম বাড়বে। এবার এবার আসছে শ্রেণী বরাবর। শ্রেণী বরাবর কি লিখেছি, উপর থেকে নিচের দিকে মৌলগুলির ধাতব ধর্ম ক্রমশ বাড়তে থাকে, আর অধাতব ধর্ম ক্রমশ কমতে থাকে। কি বললাম, যত পিরিয়ডিক টেবিলের উপর থেকে নিচে আসবে তত কি হবে, ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে। ধাতব ধর্ম বাড়বে, অধাতব ধর্ম কমবে। তার মানে একটা পিরিয়ডিক টেবিলে লিথিয়ামের থেকে বেশি ধাতুকে ফ্রান্সিয়াম, সোডিয়ামের থেকে বেশি ধাতব ধর্ম কার, পটাশিয়াম। যত উপর থেকে নিচে আসবে ধাতব ধর্ম বাড়বে, যত উপর থেকে নিচের দিকে আসবে তত ধাতব ধর্ম বাড়বে। তুমি বলবে স্যার কেন বাড়ছে কেন? ধাতব ধর্ম মানে কি, ইলেকট্রন ছাড়ার প্রবণতা। তুমি আমাকে আগে বলো, এর ছিল মাত্র ইলেকট্রনের নিউক্লিয়াসের পাশে দুটো কক্ষ, তারপরের মৌলটা তো তিনটে কক্ষ, মানে ইলেকট্রন আরো দূরে চলে গেল না? তো আরো দূরে চলে গেলে ইলেকট্রন বেরোনো আরো সহজ। যত নিচের দিকে আসবে তত কক্ষগুলো নিউক্লিয়াস থেকে দূরে চলে যাবে, একটা করে কক্ষ বাড়বে। তো একটা করে কক্ষ বাড়লে কি, লাস্ট কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে আরো দূরে চলে যাচ্ছে, মানে ওটা সহজে বেরিয়ে যেতে পারবে। আর লিথিয়ামের লাস্ট কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াসের খুব কাছে আছে, ফলে সহজে বেরোতে পারবে না। আর যারা যত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাদের ধাতব ধর্ম তত বেশি। যারা যত সহজে ইলেকট্রন ছেড়ে দিতে পারে তাদের ধাতব ধর্ম তত বেশি। তাহলে এই সহজে ইলেকট্রন ছাড়তে পাচ্ছে না, আর এই সহজে ছাড়তে পারছে। তাই এরা নিচের দিকে যত আসবে তত ধাতব ধর্ম বেশি, তত ধাতব ধর্ম বেশি। ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকেছে? উপর থেকে নিচে আসলে কেন বাড়ে ধাতব ধর্ম, বুঝতে পেরেছো? ধাতব ধর্মর উল্টো হচ্ছে অধাতব ধর্ম, ধাতব ধর্মের উল্টো অধাতব ধর্ম। তাহলে কি হবে, তাহলে নিচ থেকে উপরে গেলে অধাতব ধর্ম বাড়বে, নিচ থেকে উপরে গেলে অধাতব ধর্ম, যদি উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়ে তাহলে নিচ থেকে উপরে গেলে অধাতব ধর্ম বাড়বে। কিছু দেখা নাই, দেখা যাচ্ছে তো তোমাদের নেটওয়ার্ক প্রবলেম, আমি দেখতে পাচ্ছি তো সবকিছু। এ কি, দেখতে পাচ্ছ না? হ্যালো?
যারা দেখতে পাচ্ছ না ওটা তাদের নেটওয়ার্ক ইস্যু, তোমরা একবার লিভ নিয়ে আবার জয়েন করো। বোঝা গেছে? তাহলে ধাতব ধর্ম নিয়ে আশা করি আর কারো প্রবলেম নেই। এবার 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 আমরা পরের ধর্ম কি দেখবো, এবার তাড়াতাড়ি হবে, ঠিক আছে, আর বেশি টাইম লাগবে না। আচ্ছা, মোলের অক্সাইডের প্রকৃতি। অক্সাইডের এটা পড়লেও চলবে, এটা না পড়লেও চলবে, এটা কাজে লাগবে না খুব একটা, ঠিক আছে। আমি জাস্ট বেসিক বেসিক পয়েন্ট বলে দিচ্ছি। অক্সাইড মানে আগেই বলেছিলাম, অক্সাইড হচ্ছে একটা ধাতু আর একটা অক্সিজেন মিলে যে যৌগটা তৈরি করে। অক্সাইড কি? একটা ধাতু আর একটা অক্সিজেন মিলে যে যৌগটা তৈরি করে তাকে বলা হচ্ছে অক্সাইড। একটু ছোট্ট করে বলে দিই, যখন পড়াচ্ছি বলেই দিই। তাহলে অক্সাইড কি? অক্সাইড কি? অক্সাইড হচ্ছে ধাতু, তার সাথে যদি অক্সিজেন মিলে যায়, দিয়ে যে যৌগ তৈরি করে, একটা কি তৈরি করবে? যৌগ তৈরি করবে, কোনো একটা ধাতু, তার সেটা যদি অক্সিজেনের সাথে মিলে যায় একটা যৌগ তৈরি হবে, সেই যৌগটাই হচ্ছে কি? অক্সাইড। যেমন ধরো সোডিয়াম দুটো অক্সিজেনের সাথে মিলিয়ে তৈরি করছে কি? এই সরি, দুটো সোডিয়াম একটা অক্সিজেনের সাথে মিলিয়ে তৈরি করছে কি? Na2O। Na2O, এ দেখো, ধাতু অক্সিজেন মিলে তৈরি করলো একটা যৌগ, যে যৌগটাই কি? যে যৌগটা হচ্ছে অক্সাইড। অক্সিজেন আর ধাতু মিলিয়ে যে যৌগ তৈরি হয় তাকে কি বলে? অক্সাইড। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। এবার অক্সাইড অনেক ধরনের হতে পারে, ক্ষারধর্মী হতে পারে, অ্যাসিড ধর্মী হতে পারে, নিউট্রাল হতে পারে। এবার একটা সিম্পল কথা বলো, তোমরা যখন অ্যাসিড খাত চ্যাপ্টার পড়াবো তখন দেখবে যে সমস্ত মৌলগুলো ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারে তাদের ক্ষার ধর্ম তত বেশি। কি বললাম? যারা ইলেকট্রন সহজে ছেড়ে দেয় তাদের ক্ষার ধর্ম বেশি, যারা ইলেকট্রন সহজে ছাড়তে পারে না, ইলেকট্রন গ্রহণ করে, তাদের অ্যাসিড ধর্ম বেশি। তাহলে আমাকে বলো, বাম দিকের মৌলগুলো ক্ষার হবে না ডান দিকের মৌলগুলো ক্ষার হবে? ধর্মর মানে যদি জানে এমনি বলতে পারবে। কি বললাম? কি বললাম? ধাতব মৌলের অক্সাইডগুলি সাধারণত ক্ষারীয় হয়। কেন? কারণ ধাতুর প্রকৃতি আমরা এক্ষুনি কি দেখলাম? ধাতু কি করে? ইলেকট্রন সহজে ছাড়ে। আর যারা সহজে ইলেকট্রন ছাড়তে পারে তাদের আমরা বলি ক্ষার, বা তাদের ধর্ম হচ্ছে ক্ষার ধর্ম। আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। তাহলে একটা পিরিয়ডিক টেবিল থেকে বাম দিকে থেকে যদি ডান দিকে যাও তাহলে কি হবে? ক্ষার ধর্ম কমবে, অ্যাসিড ধর্ম বাড়বে। তার মানে পিরিয়ডিক টেবিলে এই ডান দিকে যে মৌলগুলো আছে, এত এগুলো না, এগুলো ঠিক আছে, এগুলো এরা তৈরি করে কি? এরা তৈরি করে অ্যাসিড। এরা তৈরি করে কি? ক্ষার। আর মিডিলে যারা আছে, এই দুজনের মিডিলে, তারা তৈরি করে উভধর্মী অক্সাইড। মানে এরা অ্যাসিড বেস, অ্যাসিড ক্ষার দুই রকম ভাবে কাজ করে। অ্যাসিড ক্ষার দুই রকম ভাবেই কাজ করে। বোঝা গেছে না যায়নি? কারণ এরা মিডল ম্যান, ঠিক আছে, এটা মিডিল। এদের মধ্যে ক্ষার ধর্ম, দেখো দেখো, ক্ষার ধর্ম কমছে কমছে কমছে, অ্যাসিড ধর্ম বাড়ছে। এখানে গিয়ে ক্ষার ধর্ম অ্যাসিড ধর্ম প্রায় সমান সমান হয়ে গেল। তারপর আবার কি হলো? আবার অ্যাসিড ধর্ম বাড়তে লাগলো। বোঝা গেছে? ডান দিকে যত যাবে অ্যাসিড ধর্ম বাড়ছে, মিডিলে দুজনের প্রায় সমান। তাই এখান থেকে আমরা তাহলে এটাও অক্সাইডের প্রকৃতি, অক্সাইডটা কেমন হবে? ক্ষারধর্মিক, অ্যাসিড ধর্ম, না নিউট্রাল? নিউট্রাল বলবো না, মানে ওটাকে বলে কি? উভধর্মী। সেটা আমরা বলতে পারি। যেমন বাদিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির অক্সাইডদের ক্ষারীয় ধর্ম ক্রমশ হ্রাস পায় এবং আম্লিক ধর্ম বৃদ্ধি পায়। যেমন দেখো সোডিয়াম অক্সাইড, এটা কি? তীব্র ক্ষারীয়, কারণ এর ইলেকট্রন এই পুরো শ্রেণীর, এই পুরো পর্যায়ের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এর মধ্যে সব থেকে কার ইলেকট্রন প্রবণতা ছাড়ার বেশি? সোডিয়ামের, যে যত বাম দিকে আছে তার ইলেকট্রন ছাড়ার প্রবণতা তত বেশি একটা পর্যায়ে। তাহলে সোডিয়ামের ছাড়ার প্রবণতা সব থেকে বেশি, সালফারের এই পর্যায়ে কম। বোঝাতে পারছি? সালফারের কম, তাহলে সালফারের থেকে আরো বেশি যদি দাও তাহলে আরো আরো কম হবে। তাহলে আমাকে বলো, এ যে ক্ষারটা তৈরি করবে সেটা কি? তীব্র ক্ষার। তারপরেরটা ক্ষারীয়, মানে একটু কম ক্ষার। তারপরে দেখো উভধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড তীব্র ক্ষার, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয়, অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী, সিলিকন অক্সাইড মৃদু আম্লিক। এবার অম্ল বাড়ছে, দেখো ফসফরাস পেন্টঅক্সাইড আম্লিক, মানে অ্যাসিড নেচার চলে আসছে। সালফার ট্রাইঅক্সাইড তীব্র আম্লিক, প্রচুর, একদম বিশাল অ্যাসিড। তাহলে ভাবো, জাস্ট পিরিয়ডিক টেবিল থেকে তুমি একটা মৌল অ্যাসিড ধর্মী না ক্ষার ধর্মী, ওর যোজ্যতা কত, ওর আকার কেমন, সব কিছু বলতে পারবে। পিরিয়ডিক টেবিলের ইম্পর্টেন্সটা একবার বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারটা যতবার পারবে রিপিট করো। এ দেখো উভধর্মী, উভধর্মী অক্সাইড দেখবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এগুলো হয় উভধর্মী। কেন? কারণ এরা আছে মিডিলের দিকে, ঠিক আছে, এরা আছে মিডিলের দিকে। তাহলে দেখতে পাচ্ছ এটা তীব্র ক্ষার, তারপর ক্ষারীয়, দেখো ক্ষার ধর্ম কমছে, কমতে কমতে উভধর্মী হলো। এবার মৃদু আম্লিক, মানে অ্যাসিড ধর্ম আস্তে আস্তে আসছে। যত ডান দিকে যাবে অ্যাসিড ধর্ম তত বাড়বে, যত ডান দিকে যাবে তত বাড়বে। এই ওরকম না যে 13-14 মানেই তারা উভধর্মী হবে, এরকম বলিনি। কিছু কিছু উভধর্মী হয়, সবার মধ্যে যে ওই নেচার আসবে এমন তো কোনো কথা নেই। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? আকার দেখলাম, ধাতব ধর্ম অধাতব ধর্ম দেখলাম, তারপর অক্সাইডের প্রকৃতি দেখলাম, না ক্ষারীয় হবে না আম্লিক হবে। তাহলে চোখ বন্ধ করে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি, আরে চা, হে হে হে,
ওকে, তাহলে দেখো, আমি যদি তোমাকে চোখ বন্ধ করে জিজ্ঞেস করি যে বাবা বলো তো, এই মৌলটা, এই পটাশিয়াম, পটাশিয়াম যে অক্সাইডটা তৈরি করবে সেটা ক্ষারীয় হবে না আম্লিক হবে, তুমি বলতে পারবে না। তুমি বলবে হ্যাঁ স্যার ক্ষারীয় হবে, কেন, বাম দিকে ক্ষার ধর্ম বেশি। আমি যদি জিজ্ঞেস করি ক্লোরিন যে মৌলটা তৈরি করবে, অক্সিজেনের সাথে ক্লোরিনের যে অক্সাইডটা তৈরি হবে সেটা আম্লিক হবে না ক্ষার হবে, তুমি চোখ বন্ধ করে বলবে আম্লিক। তার জন্য দেখো অ্যাসিড গুলো কেমন হয়, HCl, ক্ষারগুলো কেমন হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম CaOH2, এটা হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। বুঝতে পারছো, এরা ক্ষার তৈরি করে, এরা অ্যাসিড তৈরি করে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, বেশি বললে আবার গুলিয়ে যাবে। এবার এবার জারণ বিজারণ ধর্ম খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, এটা তোমার প্রচুর কাজে লাগবে। আর এই জায়গাটা 99% স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। কি বললাম, বই পড়ে তুমি যদি এটা উদ্ধার করতে পারো জানবে তুমি ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি বললাম এটা যদি বই পড়ে 100% ক্লিয়ার করতে পারো জানবে তুমি ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার বোঝার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, কারণ এই জায়গাটা অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। জারণ বিজারণ বোঝে, যেই জারক বিজারক পদার্থ পড়তে যায় জারণ বিজারণ ভুলে যায়। তারপর আবার জারক বিজারক ধর্ম, তিনটে জিনিস জলের মতো করে বুঝতে হবে। আমি বোঝাচ্ছি, 5 মিনিট খুব কনসেন্ট্রেশন দিয়ে শোনো, কোনোদিন ভুলবে না। ওকে, দেখো প্রথম কথা, এখানে তিনটে জিনিস আমাদেরকে দেখতে হবে। প্রথম হচ্ছে জারণ বিজারণ। দেখো, জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়ার নাম। কি বললাম, জারণ বিজারণ, এই যে কথাটা লিখছি এটা হচ্ছে একটা বিক্রিয়ার নাম। মানে একটা বিক্রিয়া জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া, সেটা হচ্ছে বিক্রিয়ার নাম কি, সেটাকে বলা হচ্ছে জারণ বিজারণ। ওকে, তাহলে জারণ আর বিজারণ এই দুটো কথার আগে মানে বুঝি। জারণ বিজারণ কি বললাম, জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়ার নাম। ক্লিয়ার হয়েছে? প্রথম কথা আবার বলছি, জারণ বিজারণ হচ্ছে বিক্রিয়ার নাম। মাথায় ঢুকছে ভালো করে? ওকে, তাহলে স্যার জারণ বিজারণ কি জিনিস? যদি যদি কোনো মৌল কোনো মৌল ইলেকট্রন ছেড়ে দেয়, ধরো একটা ইলেকট্রন ছেড়ে দিল, একটা সোডিয়াম আমরা জানি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হলো, ক্যাটায়ন হলো। এই যে বিক্রিয়া, এটা তো একটা বিক্রিয়া, তাই না? বিক্রিয়া মানে কি, একটা মৌল পরিবর্তন হয়ে যাচ্ছে, তো মৌল থেকে আয়ন হচ্ছে, মানে এটা একটা বিক্রিয়া। আচ্ছা, তাহলে এই বিক্রিয়াটা হলো জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় ইলেকট্রন ছাড়া হয় সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া কি, ইলেকট্রন বর্জন বিক্রিয়া। ঠিক আছে, যে বিক্রিয়ায় ইলেকট্রন বর্জন হয় সেই বিক্রিয়াটাকে আমরা বলি জারণ বিক্রিয়া। মাথায় ঢুকেছে? আর বিজারণ বিক্রিয়া কি, যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে সেই বিক্রিয়াটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। যদি কোনো মৌল ইলেকট্রন বর্জন করে, গ্রহণ করে, সেই বিক্রিয়াটাকে আমরা বলি বিজারণ বিক্রিয়া। তাহলে কোনো বিক্রিয়ায় যদি ইলেকট্রন বর্জন হয়, গ্রহণ হয়, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, ইলেকট্রন গ্রহণ, তখন আমরা সেই বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। ব্যাস, এটুকু মাথায় ঢুকেছে? এইটুকু মাথায় ঢুকেছে? আবার কি বললাম, যদি ইলেকট্রন কোনো বিক্রিয়ায় বর্জন হয় তার মানে সেই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, যদি ইলেকট্রন গ্রহণ হয় সেই বিক্রিয়াটা বিজারণ বিক্রিয়া। এতটুকু একদম মাথার মধ্যে ফার্স্ট এইটুকু ঢুকাও। ঠিক আছে, তাহলে জারণ বিজারণ কিছু না, জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়ার প্রকৃতি। যদি ইলেকট্রন বিক্রিয়াটাই ছাড়া হয় তাহলে সেই বিক্রিয়াটাকে জারণ বিক্রিয়া বলবো, যদি ইলেকট্রন গ্রহণ করা হয় সেই বিক্রিয়াটাকে বিজারণ বিক্রিয়া বলবো। ব্যাস, এতটুকুনি, আশা করি কারো কোনো প্রবলেম নেই। এবার আসছে টুইস্ট। কি টুইস্ট স্যার? টুইস্ট হচ্ছে জারক পদার্থ বিজারক পদার্থ। কি বললাম, জারক পদার্থ বিজারক পদার্থ, এগুলো কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে কাজে লাগবে। সো এই কনসেপ্টগুলো যেন একদম জলের মতো ক্লিয়ার থাকে, কোনো 1%ও যেন ডাউট না থাকে। ঠিক আছে, 1%ও যেন ডাউট না থাকে। কি বললাম, জারক পদার্থ বিজারক পদার্থ কি জিনিস স্যার, খায় না মাথায় মাখে? দেখো, জারক পদার্থ বিজারক পদার্থ, তুমি বলবে স্যার জারক পদার্থ কথাটা জারণের সাথে শোনা শোনা লাগছে, আর বিজারক পদার্থটা স্যার বিজারণের সাথে শোনা শোনা মনে হচ্ছে, তাই না? জারক পদার্থ জারণের সাথে পরিচিত মনে হচ্ছে, আর বিজারক পদার্থ কার সাথে, বিজারণের সাথে রিলেটেড মনে হচ্ছে, কিন্তু ব্যাপারটা অমন নয়। ব্যাপারটা হচ্ছে একটু উল্টো। কি উল্টো? জারক পদার্থ কাকে বলবো, যে বিক্রিয়াতে, একটা ধরো জারণ বিজারণ বিক্রিয়া হলো, সে বিক্রিয়াতে যে পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করবে, ব্যাস টুইস্ট, বোঝাচ্ছি ভয় নেই, ইলেকট্রন গ্রহণ করবে তারা হচ্ছে জারক পদার্থ,
আর যারা ইলেকট্রন বর্জন করবে তারা হচ্ছে বিজারক পদার্থ। ব্যাস, মাথা ঘুরে গেল। ইলেকট্রন বর্জন করবে, ভয় নেই, কিচ্ছু নেই, নর্মাল ভাবে ভাবো, ঠিক আছে? ইলেকট্রন বর্জন করবে তারা হচ্ছে বিজারক পদার্থ। আবার আসছি প্রথমে, কি বললাম? জারণ বিজারণ হচ্ছে একটা বিক্রিয়ার নাম। একটা বিক্রিয়া, যে বিক্রিয়াতে মৌলগুলো ইলেকট্রন, বিক্রিয়া বিক্রিয়া পুরো বিক্রিয়াটার নাম হচ্ছে জারণ বিজারণ। কি? ইলেকট্রন বর্জন করলো, সেই পুরো বিক্রিয়াটাকে আমরা বলবো এটা একটা জারণ বিজারণ, জারণ বিক্রিয়া। যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিক্রিয়াটাকে বলবো বিজারণ বিক্রিয়া। ব্যাস, এতটুকু ক্লিয়ার। এবার জারক পদার্থ, এবার আর বিক্রিয়া না, এবার একটা মৌল, সেটা জারক পদার্থ না বিজারক পদার্থ সেটা বলবো। এতক্ষণ বিক্রিয়াটা কেমন সেটা বলছিলাম, এবার হচ্ছে পদার্থটা জারক পদার্থ না বিজারক পদার্থ কিভাবে বুঝবো? যদি পদার্থটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেই পদার্থটাকে বলবো জারক পদার্থ, যদি ইলেকট্রন বর্জন করে সেই পদার্থটাকে বলবো বিজারক পদার্থ। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমাদের যে এক্সাম্পল ছিল, ধরো ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছিল, দিয়ে হচ্ছিল Cl মাইনাস। এই বিক্রিয়াটার নাম কি? তুমি বলবে স্যার বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ। বিক্রিয়াটার নাম কি? বিজারণ। কিন্তু এখানে ইলেকট্রন গ্রহণ হয়েছে না বর্জন হয়েছে? তুমি বলবে স্যার ইলেকট্রন গ্রহণ হয়েছে। আর এখন আমরা শিখলাম ইলেকট্রন গ্রহণ হলে সেই পদার্থটাকে কি পদার্থ বলে? জারক পদার্থ। একদম জলের মতো ক্লিয়ার করে দিচ্ছে, শুধু মন দিয়ে শোনো। জারক পদার্থ। তাহলে পদার্থটা হচ্ছে জারক পদার্থ, যে ইলেকট্রন গ্রহণ করলো, আর পুরো বিক্রিয়াটা হচ্ছে বিজারক। তার মানে এখান থেকে আমি একটা লাইন লিখতে পারি, এখান থেকে একটা লাইন লিখতে পারি যে জারক পদার্থর কি হচ্ছে? জারক পদার্থ সবসময় কি হচ্ছে? জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে? বিজারণ হচ্ছে। কি বললাম? জারক পদার্থ নিজে বিজারিত হয়, বিজারিত হয়। ক্লিয়ার হয়েছে না হয় না? তাহলে এই লাইনটা আমি বলতে পারি যে একটা জারক পদার্থ সে সব সময় নিজে বিজারিত হবে। বিজারণ হচ্ছে মানে কি? দেখো, জারক পদার্থের কিরকম বিক্রিয়া হচ্ছে? বিজারণ বিক্রিয়া মানে বিজারিত হচ্ছে। বিজারণ বিক্রিয়া মানে বিজারিত হচ্ছে, ঠিক আছে? মানে ওর বিজারণ ঘটছে এক কথায়, ঠিক আছে? তাহলে জারক পদার্থের সব সময় বিজারণ হবে। মাথায় ঢুকেছে? মাথায় ঢুকেছে। সিম্পল করে দিচ্ছি, দেখো একদম জলের মতো সিম্পল করে দেবো, জাস্ট শুনো, মন দিয়ে শোনো, ঠিক আছে? ওকে, তাহলে জারক পদার্থের সবসময় আমরা দেখলাম বিজারণ হয়। আচ্ছা, এবার সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে, দেওয়া হয় Na+। বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? স্যার ইলেকট্রন বর্জন হয়েছে মানে জারণ বিক্রিয়া। আর এই পদার্থটা কি করেছে? ইলেকট্রন বর্জন করেছে। যে ইলেকট্রন বর্জন করে তাকে কি ধরনের পদার্থ বলি? বিজারক পদার্থ। যে ইলেকট্রন বর্জন করে তাকে কি ধরনের পদার্থ বলি? বিজারক পদার্থ। ওকে, তাহলে বিজারক পদার্থের কি হচ্ছে? জারণ হচ্ছে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে স্যার যে বিজারক পদার্থ, স্যার যে বিজারক পদার্থ নিজে কি হবে? নিজে জারিত হবে, মানে তার জারণ ঘটবে। বিজারক পদার্থের কি হবে? সবসময় জারণ হবে। বোঝা গেছে? তাহলে বিজারক পদার্থ সে সবসময় কেমন হবে? তার জারণ ঘটবে। এতটুকু মাথার মধ্যে ঢুকেছে কিনা বলো? তাহলে একটা হচ্ছে বিক্রিয়া, বিক্রিয়াটার নাম জারণ বিজারণ। জারক পদার্থ কারা? যাদের যাদের যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক পদার্থ। বিক্রিয়াতে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারণ পদার্থ, জারক পদার্থ। তার মানে জারক পদার্থের বিজারণ হয়। আর যারা ইলেকট্রন বর্জন করে তারা হচ্ছে বিজারক পদার্থ, তার মানে বিজারক পদার্থের জারণ হয়। ব্যাস, নোট দেখলে অ্যান্সার পেয়ে যাবে, নোট দেখলেই অ্যান্সার পেয়ে যাবে। বোঝা গেছে এতটুকু? তাহলে জারক পদার্থ, বিজারক পদার্থ, জারণ বিজারণ, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? বুঝেছো? তাহলে আমি যদি একটা, ধরো তোমাকে আমি একটা জিজ্ঞেস করলাম যে এ একটা যৌগ ছিল, মৌল ছিল, আর একটা মৌল ছিল বি, এদের বিক্রিয়া হলো, এদের বিক্রিয়া হলো, দিয়ে একটা যৌগ তৈরি হলো এবি, একটা যৌগ তৈরি হলো এবি, ঠিক আছে? এ কি করলো? ইলেকট্রন বর্জন বর্জন করলো। এ ইলেকট্রন বর্জন করলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল। আর বি কি করলো? বি ইলেকট্রনটা গ্রহণ করলো। বি কি করলো? গ্রহণ করলো। তাহলে আমাকে বলো, এ যদি ইলেকট্রন ছেড়ে দেয় আর বি গ্রহণ করে তাহলে এ কি ধরনের পদার্থ, বি কি? আচ্ছা, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে তোমাদের আরো ভালো করে ক্লিয়ার হবে। ওকে, ধরো লোহা আর সালফার, ঠিক আছে? লোহা আর সালফার বিক্রিয়া করে তৈরি করে ফেরাস সালফাইড। এই যৌগটার নাম হচ্ছে FeS, ফেরাস সালফাইড। আচ্ছা, এটা কিভাবে বিক্রিয়াটা হচ্ছে আগে সেটা বোঝো। কিভাবে বিক্রিয়াটা হচ্ছে দেখো, লোহা সে কি করছে? লোহা দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, লাস্ট কক্ষের দুটো ইলেকট্রন আছে, ছেড়ে দিল, দিয়ে তৈরি করলো Fe2+। ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? ইলেকট্রন ছেড়ে দিলে কি হয়? বিজারণ, জারণ। তাহলে এখানে ঘটলো লোহার জারণ হলো।
ওকে, ইলেকট্রন ছেড়ে দিল। এই যে দুটো ইলেকট্রন, সালফার ইলেকট্রন গ্রহণ কোথায় থেকে করবে? লোহা যে ইলেকট্রনটা ছাড়বে, তার মানে সালফার ওই লোহার ছাড়া দুটো ইলেকট্রন গ্রহণ করে নিল, দিয়ে নিজে তৈরি হয়ে গেল H2 মাইনাস, যে বিক্রিয়াটার নাম হচ্ছে বিজারণ। এবার এই দুটো, এই পার্টটা পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি হলো FeS। FeS এটাকে যদি ভাঙো তাহলে কি পাবে? Fe2 প্লাস S2 মাইনাস। পরে গিয়ে দেখতে পাবে সব সময় যে কোনো মোলের প্লাস চার্জ মাইনাস চার্জ সমান হতে হবে, তবেই যৌগ তৈরি হবে। ঠিক আছে, কোনোদিন এরকম সম্ভব না। যেমন সোডিয়াম হাইড্রাইড এটা লিখছি, তার মানে কি সোডিয়ামের প্লাস এক চার্জ, হাইড্রোজেনের মাইনাস এক চার্জ। কি হয়েছে? সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়েছে, দিয়ে তৈরি হচ্ছে Na প্লাস। পরের চ্যাপ্টারই দেখবে হাইড্রোজেন ওই ছাড়া ইলেকট্রনটা গ্রহণ করেছে, দিয়ে হচ্ছে H মাইনাস, দিয়ে যৌগ তৈরি হচ্ছে Na প্লাস H মাইনাস, যৌগটার নাম হচ্ছে সোডিয়াম হাইড্রাইড। এতটুকু ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো এই বিক্রিয়াটাই তাহলে একটা জিনিস মাথায় রাখবে, কোন বিক্রিয়ায় সব সময় জারণ বিজারণ একই সাথে হয়। একটা মোলের জারণ হয়, একটা মোলের বিজারণ হয়। তাহলে কি বললাম? যে কোনো বিক্রিয়ায় জারণ বিজারণ অলওয়েজ একই সাথে হবে। ঠিক আছে, কি বললাম? কোনোদিন এরকম বিক্রিয়া পাবে না যে শুধু জারণ শুধু বিজারণ, মানে বিক্রিয়া প্রপার, ইলেকট্রন ছাড়া এটা তো একটা বিক্রিয়া, কিন্তু কোনো তো যৌগ তৈরি হয়নি না এখনো। প্রপার যখন একটা বিক্রিয়া দেখবে, সবসময় দেখবে জারণ বিজারণ বিক্রিয়াতে একই সাথে হয়। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যৌগটার মধ্যে কে জারক পদার্থ কে বিজারক পদার্থ? তুমি বলবে স্যার লোহা ইলেকট্রন ছেড়েছে, এর জারণ হয়েছে, তার মানে বিজারক পদার্থ। বিজারক পদার্থে সবসময় কি হবে? জারণ হবে। আর সালফার স্যার ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন গ্রহণ করলে আমরা জানি স্যার সে হয় জারক পদার্থ। জারক পদার্থ মাথার মধ্যে ঢুকেছে। আর স্যার জারক পদার্থে সবসময় বিজারণ হচ্ছে, বিজারক পদার্থে সবসময় জারণ হচ্ছে। একদম জলের মতো ক্লিয়ার, এতটুকু বুঝেছো? আচ্ছা, এবার এবার তোমাদের মধ্যে অনেকের কোশ্চেন আসা উচিত যে স্যার স্টুডেন্টদেরকে এত কষ্ট না দিয়ে যে পাগলাটা বইটা তৈরি করেছে বা লেখাটা লিখেছে বাংলায়, সে যদি সিম্পল ভাবে বলে দিত এরা হচ্ছে বিজারক পদার্থ, এরা জারক পদার্থ, তাহলে তো সেটা তো ঝামেলা হতো না। যার বিজারণ হচ্ছে সে বিজারক পদার্থ, যার জারণ হচ্ছে সে জারক পদার্থ, ঝামেলা মিটে যেত। এরকম করার কি মানে ছিল? ওকে পাগলা ছিল না গাঁজা খেয়ে বই লিখেছিল নাকি? না, ও ভীষণ বুদ্ধিমান ছিল, বাংলা নলেজ ভালো ছিল। তুমি বলবে স্যার কি বলছেন, আমাদের মাথা খারাপ করে দিলে আপনি ওর সুনাম করছেন। দেখো, বেচারার দোষ নেই, দোষ হচ্ছে ভাষা। তোমার একটা জিনিসের নাম এমন দেওয়া উচিত, ধরো একজন চোখে অন্ধ, তার নাম তুমি যদি পদ্মলোচন রেখে দাও, মানে পদ্মের মতো সুন্দর চোখ, মানাবে? একজন ছোট থেকে শয়তানের শয়তান, পৃথিবীতে এমন খারাপ কোনো কাজ নেই যে সে করে না, তার নাম যখন তুমি যদি রাম রেখে দাও, চলবে? চলবে না। তাহলে একটা জিনিসের যা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে তার নাম রাখা উচিত। জারক পদার্থ আর বিজারক পদার্থ কথা দুটোর মানে আগে বোঝো। জারক পদার্থ মানে এটা কি? মানে হচ্ছে যারা অন্যকে জারণ অন্যের জারণ ঘটাতে পারে। বিজারক পদার্থ, বিজারক মানে কি? বাংলা যদি ভাঙো তাহলে কি, এর যদি জারক কথাটার বাংলা দেখো, জারক পদার্থ তার মানে হচ্ছে যারা অন্যের জারণ ঘটাতে পারে, তারা হচ্ছে জারক পদার্থ। বিজারক পদার্থ যারা অন্যের বিজারণ ঘটাতে পারে, তারা বিজারক পদার্থ। বিক্রিয়াটার দিকে তাকাও, তাকাও এখানে লোহা কি ধরনের পদার্থ? কি ধরনের পদার্থ? বিজারক পদার্থ। কেন? কেন? কারণ লোহা সালফারের বিজারণ ঘটাচ্ছে। লোহা যদি না থাকতো, সালফার ইলেকট্রন গ্রহণ করতো, কোথায় থেকে পেতো ইলেকট্রন? কেউ দেওয়ার নেই ওকে ইলেকট্রন, তার মানে ও সালফার সালফারই থাকতো। তাহলে সালফারের বিজারণ হচ্ছে কেন? কারণ লোহা আছে বলে। লোহা ওকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে ইলেকট্রন দেওয়া মানে কি, এই গ্রহণ করছে মানে কি, বিজারণ হচ্ছে। এই যে সালফারের বিজারণ হচ্ছে, এটা কার জন্য? লোহার জন্য। তাই লোহা হচ্ছে বিজারক পদার্থ। বিজারক পদার্থ মানে যে অন্যের বিজারণ ঘটাতে পারবে। এবার মিলছে, সুতো মিলছে। বিজারক পদার্থ মানে যে অন্যের বিজারণ ঘটাতে পারবে। এখানে সালফার হচ্ছে জারক পদার্থ। কেন? কারণ সালফার লোহার জারণ ঘটাচ্ছে। যদি সালফার না থাকতো, লোহা কাকে ইলেকট্রন দিত? বাতাসে ছেড়ে দিত ইলেকট্রন। কাউকে তো দিতে হবে, গ্রহণ করার তো কাউকে থাকতে হবে। তাহলে লোহার যে জারণ হচ্ছে সেটা সালফারের জন্য, সালফার ইলেকট্রন গ্রহণ করছে বলে। তাই সালফার হচ্ছে জারক পদার্থ। কেন? সালফার হচ্ছে জারক পদার্থ কেন? কারণ সালফার লোহার জারণ ঘটাচ্ছে। তাহলে জারক পদার্থ মানে যে অন্যের জারণ ঘটাবে, বিজারক পদার্থ মানে যে অন্যের বিজারণ ঘটাবে। ব্যাস, মিলে গেল সুতো। আর কি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে বাংলা ভাষাটার সাথে সামঞ্জস্য, ধর্মের সামঞ্জস্য রাখার জন্য নামটা ওইরকম রাখা হয়েছে। নাহলে তো জারক, যার জারণ হচ্ছে জারক পদার্থ, যার বিজারণ হচ্ছে বিজারক পদার্থ রেখে দিত, তাহলে মিনিংই চেঞ্জ হয়ে যেত। বোঝা গেছে?
তাহলে জারক পদার্থ মানে যে অন্যের জারণ ঘটাবে, বিজারক পদার্থ মানে যে অন্যের বিজারণ ঘটাবে। এ দেখো, দেখো এখানে লোহা বিজারক পদার্থ কেন? কারণ সে সালফারের বিজারণ ঘটিয়েছে। এখানে সালফার জারক পদার্থ কেন? সে লোহার জারণ ঘটিয়েছে। ক্লিয়ার? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আর আশা করি কঠিন কিছু নেই, এবার জলের মতো ক্লিয়ার সব। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে জারক, জারণ বিজারণ। জারণ বিজারণ কি? ইলেকট্রন বর্জন, জারণ ইলেকট্রন গ্রহণ, বিজারণ এটা হচ্ছে বিক্রিয়ার নাম। জারক পদার্থ বিজারক পদার্থ, যারা ইলেকট্রন, যারা অন্যের বিজারণ ঘটায়, তার মানে কি করে? অন্যের বিজারণ ঘটাতে গেলে কি করতে হবে? বিজারণ বিক্রিয়া মানে কি দেখলাম? ইলেকট্রন গ্রহণ করে, তার মানে বিজারণ বিক্রিয়া করাতে হলে কি করতে হবে? ইলেকট্রন দিতে হবে। তাই জারক পদার্থ কারা হবে? যারা অন্যের জারণ ঘটাবে। বিজারক পদার্থ কারা? যারা অন্যের বিজারণ ঘটাবে। ব্যাস, ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা খুব সহজে বুঝে নিলাম যে জারক পদার্থ বিজারক পদার্থ কথাটার মানে কি। ব্যাস, এখনই গল্প শেষ না, এবার হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে যেটা আমাদের পিরিয়ডিক টেবিলে কাজে লাগবে, সেটা হচ্ছে জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা। ঠিক আছে? তুমি বলবে স্যার আবার কি করছেন স্যার, আপনি আমাদেরকে কি মেরে ফেলবেন? আপনার কি প্ল্যান আমাদেরকে মেরে ফেলা? ওকে, কিচ্ছু মেরে ফেলে না, ভয় নেই। দেখো, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা এটা কি জিনিস? এটা আর কিছুই না, জারণ ক্ষমতা মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি। কি বললাম? যারা ইলেকট্রন গ্রহণ করে। কারা গ্রহণ করে? ডান দিক না বাম দিক? ডান দিক। যারা ইলেকট্রন গ্রহণ করে, এটা তোমাদের পিরিয়ডিক টেবিলে কাজে লাগবে। আর বাকি যেগুলো পড়ালাম প্রত্যেকটা চ্যাপ্টারে চ্যাপ্টারে ঢুকে ঢুকে একদম ভিতরে ভিতরে ঢুকে আছে জারণ বিজারণ, জারণ বিজারণ। না বুঝলে ঝোল খাবে তখন। ঠিক আছে? আর পড়তে হবে না। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি, ব্যাস এটা মনে রাখবে তাহলে হবে। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি, আর যারা ইলেকট্রন বর্জন করে তাদের বিজারণ ক্ষমতা বেশি। যারা বর্জন করে তাদের বিজারণ ক্ষমতা বেশি। ব্যাস, আর কিছু মনে রাখতে হবে, পিরিয়ডিক টেবিলের জন্য এটুকু লাগবে। ঠিক আছে? বিজারণ ক্ষমতা বেশি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমাকে বলো, পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে, বাম দিকের মৌলগুলোর বিজারণ ক্ষমতা বেশি না ডান দিকের? অবভিয়াসলি বাম দিকের, কারণ এদের ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বেশি। তাহলে পিরিয়ডিক টেবিলে যত বাম দিকে যাবে বিজারণ ক্ষমতা তত বেশি, যত ডান দিকে যাবে বিজারণ ক্ষমতা কমবে। তাহলে কোন ক্ষমতা বাড়বে? জারণ ক্ষমতা বাড়বে। এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি মানে জারণ ক্ষমতা বেশি। তাই যত ডান দিকে আসবে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়বে মানে জারণ ক্ষমতা বাড়বে, যত বাম দিকে আসবে তত ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়বে মানে বিজারণ ক্ষমতা বাড়বে। বোঝা গেল? বোঝা গেল? জলের মতো ক্লিয়ার। তাহলে এরা হচ্ছে, তাহলে দেখো তুমি একবার একবার ইমাজিন করে তো, স্যার এই জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম আর আম্লিক ধর্ম একই, এই সরি ক্ষার ধর্ম একই রকম মনে হচ্ছে না স্যার? ভাবো তো, বিজারণ ক্ষমতা, ধাতব ধর্ম আর ক্ষার ধর্ম একই রকম না? এটা সব বাম দিকে, যারা ইলেকট্রন বেশি বর্জন করতে পারে সহজে তাদের ক্ষার ধর্ম বেশি, তাদের ধাতব ধর্ম বেশি, তাদের বিজারণ ক্ষমতা বেশি। আর ডান দিকে যারা আছে এদের এদের আম্লিক ধর্ম বেশি, ধাতব ধর্ম অধাতব ধর্ম বেশি, আর জারণ ক্ষমতা বেশি। তাহলে জারণ ক্ষমতা, আম্লিক ধর্ম আর কি বললাম, আর হচ্ছে একটা কি ছিল, জারণ ক্ষমতা, আম্লিক ধর্ম আর অধাতব ধর্ম। ঠিক আছে? এই তিনটে এদের বেশি। এবার ট্রিক আস্তে আস্তে তৈরি হচ্ছে। গুলি, আরে এরা এরা কি মাথা মোটা? আমি এতবার বললাম যে তোমাদেরকে গোলানো নিয়ে ভয় করতে হবে না, এখন কনসেপ্ট বোঝো। আরে বাবা আমার উপর ভরসা রাখো, আসতে দাও ওই জায়গাটায়, কিচ্ছু গোলাবে না, জলের মতো দু লাইনে হয়ে যাবে। আমি বলছি তো বাবা, একটু ওয়েট করো। এত আগে থেকে এত হয়ে যাচ্ছ কেন? চলো, তাহলে কি জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা বুঝলাম, যে জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা বাম দিকের মৌলগুলোর বেশি। আরে তুমি এই লাইনটা জাস্ট মনে রাখো না, তুমি এত কিছু এগুলো তো আলাদা জিনিস, আমি জাস্ট বললাম এই লাইনটা মনে রাখো। যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি, যারা ইলেকট্রন বর্জন করে তাদের বিজারণ ক্ষমতা বেশি। এখন কারা গ্রহণ করে? ডান দিকের মৌলগুলো। কারা বর্জন করে? বাম দিকের মৌলগুলো। তাহলে বাম দিকের গুলো বিজারণ ক্ষমতা বেশি, ডান দিকের গুলো জারণ ক্ষমতা বেশি। এইটুকু গোলানোর কি আছে? এইটুকু গোলানোর কি আছে? আরে বাবা আমি বারবার বলছি এগুলো আলাদা টপিক, এটা হচ্ছে জারণ বিজারণ কি জিনিস সেটা মনে রাখার। আর জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা এটা আমাদের পিরিয়ডিক টেবিলে লাগবে, এটা জাস্ট এই দুটো লাইন মনে রাখো, যে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি, যারা ইলেকট্রন বর্জন করে তাদের বিজারণ ক্ষমতা বেশি। এখন কারা বর্জন করে? বাম দিকের মৌলগুলো। কারা গ্রহণ করে? ডান দিকের মৌলগুলো। হয়ে গেল, গল্প শেষ। এগুলো অন্য জিনিস, এগুলো তোমার অন্য বিক্রিয়ায় লাগবে, যেহেতু একসাথে আছে তাই আমি একসাথে পড়িয়ে দিলাম।
এখানে জারণ বিজারণ বিক্রিয়াটা আলাদা জিনিস, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা আলাদা জিনিস, দুটোকে একসাথে গুলিও না, তাহলে কনফিউজ হয়ে যাবে। আমি ওর জন্যই তো বলে দিলাম যে এটা আলাদা জিনিস। এই জিনিসগুলো হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে তাদের জারণ ক্ষমতা বেশি, যারা বর্জন করে বিজারণ ক্ষমতা বেশি। এইভাবে মনে রাখো। এখন কারা বর্জন করে? বাম দিকের মৌলগুলো, তাহলে তাদের বিজারণ ক্ষমতা বেশি, ডান দিকের গুলো ছাড়ে তাই জারণ ক্ষমতা গ্রহণ করে তাই জারণ ক্ষমতা বেশি। এবার পিরিয়ডিক টেবিলে যদি দেখো তাহলে কি কি এবার এখানে সব লেখা আছে, দেখে নেবে একবার। তাহলে জারণ ক্ষমতা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির জারণ ক্ষমতা বাড়বে। জারণ ক্ষমতা মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি, তার মানে কি হবে? জারণ ক্ষমতা বাড়বে। আর বিজারণ ক্ষমতা অবশ্যই কমবে। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পাবে। ভয় নেই, আমি এগুলোর জন্য সব এক জায়গায় করে এক লাইনে ট্রিক বলবো, জাস্ট দেখবে অ্যান্সার করবে, ঠিক আছে? এখন জাস্ট যেভাবে বলছি সেভাবে মনে রাখো। এবার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, বেশি ধর্ম নেই, কয়েকটা ধর্ম আছে, তাহলে তোমাদের কনসেপ্ট হয়ে যাবে। ওকে, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে, তোমরা এর পরের চ্যাপ্টারে গিয়ে দেখবে, যে সমযোজী বলে একটা যৌগ পড়বো, সেখানে এরকম এই ইলেকট্রন ছাড়া গ্রহণ করা হয় না, ঠিক আছে? এর পরের চ্যাপ্টারে আমরা দেখব যে সমযোজী যৌগ বলে যৌগ আছে, যেখানে এরকম নর্মাল, আমরা এখন কি করছিলাম, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছিল, ক্লোরিন সেই ইলেকট্রনটা গ্রহণ করছিল, দিয়ে তারা যৌগ তৈরি করছিল H+Cl- দিয়ে একটা যৌগ তৈরি হলো HCl। পরে গিয়ে আমরা দেখব যে কিছু কিছু যৌগ এরকম তৈরি হয় যেখানে দুজনেই স্বার্থপর, ঠিক আছে? ধরো দুজনেই স্বার্থপর, কার্বন হাইড্রোজেন। তো কার্বন এর 4টে ইলেকট্রন দরকার 8টা পূর্ণ করতে গেলে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন দরকার 2টো লাস্ট কক্ষে পূর্ণ করতে গেলে, কারণ হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম, ও হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস চাইবে, তাহলে ওর 2টো দরকার, মানে আর একটা দরকার। তো কার্বন বলবে, ভাই তোকে যদি আমি দিয়ে দিই, আমার তো অলরেডি 4টে লাগবে, তোকে আমি দিয়ে দিলে তোমার তো 3টে হয়ে যাবে, তোকে কেন দিব আমি? এবার হাইড্রোজেন বলবে, ভাই আমার একটা লাগবে, আমারটা যদি তোকে দিয়ে দিই তাহলে আমারও সমস্যা। এগুলো হচ্ছে কি বলতো, দেখবে ওই মেয়েরা মেয়েরা যখন রেস্টুরেন্টে খেতে যায়, ঠিক আছে, সবাই বলে, তোর 50 টাকা, তোর 50 টাকা, তোর 50 টাকা, তোর 50 টাকা, 200 টাকা বিল হয়েছে, সবাই 50 করে দে। তখন কার্বন বলবে, আচ্ছা এক কাজ কর, তুই একটা ইলেকট্রন দে। হাইড্রোজেন বলবে, তুই একটা দে। হাইড্রোজেন বলবে, আচ্ছা নিবি তো নে, আমি দিচ্ছি, ঠিক আছে? দিয়ে একটা আমরা জোড় তৈরি করব, একটা এরকম জোড় তৈরি করব, 2টো ইলেকট্রন মিলে, এটাকে তুইও ইউজ করবি, আমি ইউজ করব, মানে ওই রকম ব্যাপার। এক প্লেট ধরো বিরিয়ানি নিলে, এক প্লেট বিরিয়ানি নিলে, দুজন মিলে খেলে, দুজন মিলে বিরিয়ানিটা খেলে, কিন্তু টাকা পে করার সময় হাফ হাফ দিলে, তার মানে কন্ট্রিবিউশন দুজনেরই আছে। আবার যে জিনিসটা কিনলে সেই জিনিসটা দুজন সমানভাবে ইউজ করছো। আর বাকি যে যৌগগুলো শিখলাম সেখানে কি হচ্ছিল, একজন দিচ্ছিল আর একজন খাচ্ছিল। জেনারেলি কি হয়, যে একটা বন্ধু ধরো দোকানে নিয়ে গেল, বললো, এই আজকে আমার পক্ষ থেকে যা যা খাবি, তাহলে একজন দিয়ে দিল আর একজন খেয়ে নিল, ওই ধরনের যৌগগুলোকে বলা হয় তড়িৎ যোজী যৌগ। আমরা পরের চ্যাপ্টারে সেটা শিখবো। ওকে, তাহলে সমযোজী যৌগ যেগুলো হয় সেখানে আমরা কি দেখলাম, এরকম একটা বন্ধন জোড় তৈরি হচ্ছে না, এই ইলেকট্রনগুলো একটা জোড় তৈরি করছে, ঠিক আছে? ইলেকট্রনগুলো একটা কি তৈরি করছে, জোড় তৈরি করছে। বোঝা গেছে না যায়নি? জোড় তৈরি করছে। এই যে জোড়, মানে 2টো ইলেকট্রন এভাবে ছিল, ঠিক আছে? এবার এবার সমস্যা হলো একজন বন্ধু আছে, সে বলল, আচ্ছা ভাই আমার কাছে না 10 টাকা কম আছে, এক কাজ কর, আমি ওটা বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? মন দিয়ে শুনবে, বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো, বললো যে বাড়ি গিয়ে পাঠিয়ে দেবো। ওর টাকাটা দিলই না, মানে কি করলো, ওই যে সুবিধা, এটা একটা কি, এটা একটা সুবিধা, সে যে বন্ধুটা দিল না সে সুবিধাটাকে নিজের দিকে টেনে নিল না। তাহলে প্রথমে এদের মধ্যে ডিল হলো, দুজনেই দেব, দেন সমানভাবে ইউজ করব। বা ধরো এক প্লেট বিরিয়ানি নিল 2টো বন্ধু মিলে, যে বেশি খায় সে একটু কি করে নিল, 60% বেশি খেয়ে নিল, ঠিক আছে? সে 60% খেয়ে নিল, আর 40% বাকি আর একজনকে দিল, কিন্তু টাকা তো দুজন সমান দিয়েছে। তো এখানেও তাই হয়, এই ক্লোরিনের ইলেকট্রনের প্রতি একটা বিশাল ভালোবাসা, ঠিক আছে? ওর ইলেকট্রন পেলেই সাথে সাথে কি করবে, ও কোনো মতে ছাড়তে পারবে না, ও ছাড়তে চাইবেই না। এই ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই শ্রেণীর মৌলগুলো, এদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বিশাল। তাহলে যখন এরা এই সমযোজী যৌগ তৈরি করে, একে অপরকে ইলেকট্রন আদান প্রদান করে, যৌগ তো তৈরি করে, তারপর কি করে জানো, তারপরে এই যে জোটটা তৈরি হলো, এই পুরো জোটটাকে টুক করে নিজের দিকে টেনে নেয়। ওই যে পুরো কথা হয়েছিল হাফ হাফ বিরিয়ানি খাবো, যে একটু কি করলো, একটু নিজের দিকে বেশি টেনে নিল, ওকে একটু কম খাওয়ালো, যে তুই একটু কম খাতি, পাতলা ছেলে আছিস, আমি একটু মোটা, আমি একটু বেশি খাই, সেম ব্যাপার। তাহলে প্রথমে ডিল করলো যে ঠিক আছে ভাই, তাহলে আমরা সেই অ্যাটম দিয়েই তৈরি, তাহলে আমাদের ধর্ম এরকম হয় না কেন বলো? যদি অ্যাটমের মধ্যে এরকম ধর্ম থাকে, তাহলে ওদের মধ্যে কেন হবে না? তাহলে প্রথমে ইলেকট্রন জোড়টা, এটাকে বলা হয় ইলেকট্রন জোড়, 2টো ইলেকট্রন মিলিয়ে তৈরি হচ্ছে। তাহলে এই ইলেকট্রন জোড় তৈরি করে সেই ইলেকট্রন জোড়টিকে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম? ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা,
সেটাকে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ডেফিনেশন পড়ে এবার জলের মধ্যে ক্লিয়ার হবে। কি লিখলাম? সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোন মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়ে, দেখো যে দুটো ইলেকট্রন মিলে বন্ধনটা ওদের মধ্যে বন্ডটা তৈরি করেছিল, সেই ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করা বা টেনে নেওয়ার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেল? বোঝা গেল? এর জন্যই আমাদের ধর্ম এরকম, এমনি এমনি আমি এরকম হয়নি। কি হয়, 10টা মিষ্টি যদি নিয়ে আসে, 6টা বন্ধু থাকে, দেখবে দুজন এরকম থাকবে যারা আগে আগে দুটো দুটো করে তুলে নেবে হাতে, ঠিক আছে? এরা হচ্ছে ওরা বেশি এই যোগ্য দ্বারা তৈরি, ঠিক আছে? বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তড়িৎ ঋণাত্মকতা বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো, এই যে বাম দিকে যারা ডান দিকে আছে, তাদের ইলেকট্রন ঋণাত্মকতা বেশি হবে না বাম দিকে? আরে বাম দিকের এরা তো ছেড়েই দিতে চায়, এরা তো নিতেই চায় না, এরা হচ্ছে দাতা। লে ভাই তোরা নে, আমার দরকার নেই। এরা হচ্ছে আম্বানির ছেলে, এরা হচ্ছে আম্বানির ছেলে, এদের কাছে প্রচুর ইলেকট্রন, লে ভাই আমার দরকার নেই। কে এসে বললো 10 টাকা দরকার, দিয়ে দিল, ঠিক আছে? 100 টাকা দরকার, 1000 টাকা দরকার, দিয়ে দিল। এরা এরা তো নিতেই চায় না, বাম দিকে যারা আছে এরা তো ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তাহলে এদের ইলেকট্রনের প্রতি টান বেশি নেই। সো টান বেশি নেই মানে কি? এরা নিশ্চয়ই তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ডান দিকে যারা আছে এরা তো চাই ইলেকট্রন বেশি বেশি করে গ্রহণ করতে, তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে। ব্যাস, গল্প শেষ। বুঝে নিলে? আর কি আছে? এই যে পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আর কি মুখস্থ করবে এর মধ্যে বলো? মুখস্থ করার কিছু আছে? চলো। আর উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। উপর থেকে যত নিচে যাবে কমবে। কেন কমবে? উপর থেকে যত নিচে যাবে কক্ষ বাড়বে। কক্ষ বাড়বে মানে ইলেকট্রন অনেক দূরে চলে যাবে, নিউক্লিয়াস তার বেশি টানতে পারবে না ইলেকট্রনকে। টান কম, নিউক্লিয়াসের টান কম মানে কি? ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম। নিউক্লিয়াসের টান কম মানে কি? ইলেকট্রন গ্রহণের প্রবণতা কম, ফলে তড়িৎ ঋণাত্মকতা কমবে। ওকে, এখানে কয়েকটা পয়েন্ট, এখানে কয়েকটা পয়েন্ট। কি পয়েন্ট? এফ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা পিরিয়ডিক টেবিলে যতগুলো মৌল আছে তার সব থেকে বেশি হচ্ছে ফ্লোরিনের। কেন? তুমি পিরিয়ডিক টেবিল দেখলে বুঝতে পারো। আমরা কি দেখলাম? যে একটা শ্রেণীতে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে, তাহলে শ্রেণী বরাবর এই পর্যায় বরাবর গেলে এই পর্যায়ে একে বেশি পেলাম। আবার যদি নিচ থেকে উপরে যাই, তাও দেখো ফ্লোরিনই বাড়ছে। দেখো নিচ থেকে উপরে গেলে বাড়ছে, বাম থেকে ডানে গেলে বাড়ছে, তাহলে দুটোই বাড়াও। বাম থেকে ডানে গেলে বাড়ছে তড়িৎ ঋণাত্মকতা, নিচ থেকে উপরে কাকে টাচ করছে? ফ্লোরিনকে। তাই ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি। কি বললাম? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি। এখানে দুটো টার্ম আছে, ঠিক আছে? একটু কনসেপ্ট ক্লিয়ার করে নাও। আর ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় বেশি। এই দুটো আবার অনেকে কনফিউজ হয়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি আবার ইলেকট্রন আসক্তি। দুটো ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রনকে গ্রহণের প্রবণতা, ইলেকট্রন আসক্তি মানে শুধু শুধু একটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রনকে গ্রহণের প্রবণতা। আর তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রন জোড়কে টানার প্রবণতা, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? তো ক্লোরিনের হচ্ছে ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি। কেন? ফ্লোরিনের তুলনাতেও বেশি। কেন? তার কারণ হচ্ছে, তুমি যদি ফ্লোরিনের আকার দেখো, ফ্লোরিনের আকার খুব ছোট না? আমরা কি দেখেছিলাম? বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, আর নিচ থেকে উপরে গেলে আকার কমে। তাহলে কাকে টাচ করছে? বাম থেকে ডান দিকে গেলে আকার কমে, নিচ থেকে উপরে গেলে আকার কমে, মানে ফ্লোরিনকে টাচ করছে। তাহলে ফ্লোরিনের আকার হচ্ছে পিরিয়ডিক টেবিলের সব থেকে ছোট, ঠিক আছে? এর আকার ছোট মানে এর ইলেকট্রন গ্রহণ করার জায়গাও তো কম। দুজনেরই ইলেকট্রনকে টানার প্রবণতা প্রচুর, ঠিক আছে? দুজনেই চায় ইলেকট্রনকে, দুজনেই চায়। কিন্তু যেহেতু এর আকার খুব ছোট, ধরো ব্যাপারটা এরকম, ধরো তোমাদের গ্রামে দুটো ফ্যামিলি আছে, তোমার ফ্যামিলি, তোমার ধরো চাচার ফ্যামিলি, ঠিক আছে? তোমার ফ্যামিলি, তোমার চাচার ফ্যামিলি, দুজনেই আত্মীয়তা খুব ভালোবাসো, মানে তোমাদের বাড়িতে মানুষ আসলে তোমরা দুজনেই চাও একদম তাদেরকে যত্ন আত্তি করে বাড়ি থেকে বেরোতে দেবো না, একদম ঘরের মধ্যে বসে রাখবো, ভালো ভালো খাওয়াবো, ঠিক আছে? এরকম দুজনেই চাও, দুজনেই চাও। কিন্তু প্রবলেম হলো তোমাদের বাড়ি হচ্ছে জাস্ট দুটো ঘর, তোমাদের বাড়িতে দুটো ঘর আছে, আর তোমার চাচার বাড়িতে ধরো 10টা ঘর আছে। তাহলে এ যতগুলো আত্মীয়কে, দুজনেরই সমান টান, কিন্তু এ যতগুলো আত্মীয়কে একসাথে সেবা করতে পারবে, তুমি কি পারবে? তোমার ক্যাপাবিলিটি নেই, তোমার জায়গা নেই। বুঝেছো? সেম জিনিস, ফ্লোরিনেরও প্রচুর টান, ক্লোরিন হলো ইলেকট্রনের প্রতি প্রচুর টান। তড়িৎ ঋণাত্মকতা বলছি না, তড়িৎ ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে টানা। তাহলে দুজনেরই টান প্রচুর, কিন্তু ফ্লোরিনের আকার যেহেতু অনেক ছোট, এর জায়গা কম, এর নিতে পারে না। একটা তো স্পেস লাগবে না, ইলেকট্রনকে ঢোকানোর জন্য তো একটা জায়গা লাগবে, সেই জায়গাটা ওর মধ্যে নেই। তাই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের তুলনায় কম। কম মানে এমন না যে ওর একদম কম, প্রচুর ইলেকট্রন আসক্তি, কিন্তু ক্লোরিনের তুলনায় কম। যেহেতু দুজনেরই প্রায় সেম, যেহেতু ক্লোরিনের স্পেস বেশি, তাই বেশি ইলেকট্রনকেও নিতে পারে। কেন? কারণ ক্লোরিনের একটা কক্ষ বেশি, একটা কক্ষ বেশি। ক্লোরিনের কটা লাগে? 3টে কক্ষ লাগে ইলেকট্রন। তাই ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। মনে রাখবে, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি। এবার তোমাদের যাদের গোলাচ্ছিল তাদের জন্য ট্রিক, এক লাইনে বললাম, এক লাইনে হয়ে যাবে, তার জন্য আমরা একটু
প্রিভিয়াস টপিকে যাব। প্রিভিয়াস টপিক মানে কি স্যার, আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, আমরা দেখলাম স্যার ধাতব ধর্ম, ধাতব ধর্ম, মন দিয়ে শুনবে, ক্ষার ধর্ম আর বিজারণ ক্ষমতা। স্যার একই রকম মনে হচ্ছিল, তাই না? বিজারণ ক্ষমতা কাদের বেশি হচ্ছিল? স্যার বাম দিকে যারা থাকে তাদের ধাতব ধর্ম, ক্ষার ধর্ম আর বিজারণ ক্ষমতা বেশি। স্যার তার মানে কি, যাদের ইলেকট্রন বর্জনের ক্ষমতা বেশি তাদের ধাতব ধর্ম বেশি, তাদের ক্ষার ধর্ম বেশি, তাদের বিজারণ ক্ষমতা বেশি। সবাই একমত? সবাই একমত। যাদের ইলেকট্রন বর্জনের ক্ষমতা বেশি তাদের ধাতব ধর্ম বেশি, ক্ষার ধর্ম বেশি, বিজারণ ক্ষমতা বেশি। ব্যাস ব্যাস। আরেকটা আরেকটা স্যার আমরা যা পড়লাম সে অনুসারে এরকম মনে হলো যে অধাতব ধর্ম, অ্যাসিড ধর্ম, ক্ষার ধর্মের উল্টো কি? অ্যাসিড ধর্ম। আর বিজারণ ক্ষমতার উল্টো কি স্যার? জারণ ক্ষমতা। এই তিনটে স্যার একই রকম মনে হলো, মানে যাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি তাদের স্যার অধাতব ধর্ম বেশি, অ্যাসিড ধর্ম বেশি, জারণ ক্ষমতা বেশি। এ দেখো, ধাতব ধর্মের উল্টো অধাতব ধর্ম, ক্ষার ধর্মের উল্টো অ্যাসিড ধর্ম, বিজারণ ক্ষমতার উল্টো জারণ ক্ষমতা। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে যে স্যার এরা এরা একই রকম মনে হচ্ছে? এরা একই রকম কেন? কারণ যাদের ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি তাদের ধাতব ধর্ম বেশি, ক্ষার ধর্ম বেশি, বিজারণ ক্ষমতা বেশি। যাদের ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেশি তাদের অধাতব ধর্ম বেশি, অ্যাসিড ধর্ম বেশি, জারণ ক্ষমতা বেশি। এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? হয়েছে। তাহলে এরা একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, এরা একই ক্যাটাগরি। তাহলে প্রথমে দুটো ক্যাটাগরি তৈরি করো মনের মধ্যে। কি কি? ধাতব ধর্ম, ক্ষার ধর্ম, বিজারণ ক্ষমতা একই ক্যাটাগরির মধ্যে, অধাতব ধর্ম, অ্যাসিড ধর্ম, জারণ ক্ষমতা একই ক্যাটাগরির মধ্যে। দেখো একে অপরের উল্টো, একে অপরের উল্টো। তাহলে ধাতব ধর্ম, ক্ষার ধর্ম, বিজারণ ক্ষমতা যদি একই একটা ক্যাটাগরির হয় তাহলে উল্টো ক্যাটাগরিটা কি হবে? ধাতব ধর্মের উল্টো অধাতব ধর্ম, ক্ষার ধর্মের উল্টো অ্যাসিড ধর্ম, বিজারণ ক্ষমতার উল্টো জারণ ক্ষমতা। ব্যাস। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই? এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম নেই? এবার পিরিয়ডিক টেবিলে আমরা দেখলাম স্যার, পিরিয়ডিক টেবিলে আমরা দেখলাম স্যার ধাতব ধর্ম এই দিক থেকে এই দিকে বাড়ছে। এখন বাড়া অনুসারে দেখবো, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলের ডান দিক থেকে বাম দিকে যত আসবে ধাতব ধর্ম বাড়ছে, আর স্যার উপর থেকে নিচে বাড়ছে, উপর থেকে নিচে বাড়ছে। ওয়েট করো, ওয়েট করো, এক লাইনে ট্রিক ট্রিক বলবো। ক্ষার ধর্ম স্যার দেখলাম এদিক থেকে এদিকে বাড়ছে, উপর থেকে নিচে বাড়ছে। আরেকটা এর ক্যাটাগরি কি ছিল? আর একটা ক্যাটাগরি কি ছিল স্যার? বিজারণ ক্ষমতা। বাম দিক থেকে ডান দিকে বাড়ছে, সরি ডান দিক থেকে বাম দিকে বাড়ছে আর উপর থেকে নিচে বাড়ছে, এটা আমরা দেখেছি। তাহলে ধাতব ধর্ম, ধাতব, ক্ষার, বিজারণ ক্ষমতা স্যার এইরকম ছিল। আচ্ছা ওয়েট, এখনো এখনো পুরো কমপ্লিট হয়নি ট্রিক। তারপর স্যার আমরা দেখলাম অধাতব ধর্ম স্যার বাম দিক থেকে ডান দিকে বাড়ছিল আর নিচ থেকে উপরে বাড়ছিল, মনে আছে? নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে বাড়ছিল। আবার স্যার অ্যাসিড ধর্ম নিচ থেকে উপরে বাড়ছিল আর বাম দিক থেকে ডান দিকে বাড়ছিল। আবার স্যার জারণ ক্ষমতা নিচ থেকে উপরে বাড়ছিল, বাম দিক থেকে ডান দিকে বাড়ছিল। মিলিয়ে দেখবে সব ঠিকঠাক বলছি, ঠিক আছে? ভয় নেই, তুমি জাস্ট আমার কথা শোনো। তাহলে স্যার অধাতব এইদিকে বাড়ছে এইভাবে, অ্যাসিড ধর্ম, অ্যাসিড আর জারণ ক্ষমতা এই তিনটে স্যার এইভাবে বাড়ছে। একমত? এতটুকু নিয়ে কারো আপত্তি নেই? এতটুকু নিয়ে কারো আপত্তি নেই? তাহলে দেখো এটা একটা ক্যাটাগরি হলো, এটা একটা ক্যাটাগরি হলো, ঠিক আছে? তার মানে এবার কি স্যার? জাস্ট দুটো অ্যারো, দুটো অ্যারো বাড়ানো বোঝানোর জন্য দুটো অ্যারো। কিরকম কিরকম অ্যারো স্যার? এই অ্যারোটা ইউজ হবে ধাতব, ট্রিক দেখো, ধাতব, অ্যাসিড আর সরি অ্যাসিড না, সরি ক্ষার, ক্ষার আর স্যার বিজারণ ক্ষমতার জন্য। এই অ্যারোটা ইউজ হবে ধাতব, অ্যাসিড আর বিজারণ ক্ষমতার জন্য। আর স্যার এই অ্যারোটা ইউজ হবে অধাতব, অধাতব, অ্যাসিড, এটাকে অ্যাসিড লিখেছি না ক্ষার লিখেছি? ঠিক আছে। আর জারণ ক্ষমতার জন্য, জারণ ক্ষমতা। হয়ে গেল, ব্যাস পুরো পিরিয়ডিক টেবিলের ধর্ম জাস্ট দুটো ট্রিকে হয়ে গেল। তাহলে তোমাকে জাস্ট দুটো অ্যারো মনে রাখতে হবে। একটা হচ্ছে স্যার এই অ্যারোটা, এই অ্যারোটার মানে কি? অ্যারোটার মানে হচ্ছে স্যার নিচ থেকে উপরে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে। আর একটা হচ্ছে স্যার এই অ্যারোটা, এই অ্যারোটার মানে কি স্যার? বাম থেকে ডানে বাড়ে আর উপর থেকে নিচে বাড়ে। কমপ্লিট হয়ে গেল। এবার জাস্ট তোমাকে মনে রাখতে হবে এই অ্যারোটায় কে কে আছে? এই অ্যারোটা হচ্ছে স্যার অ্যাসিড, তারপর হচ্ছে অধাতব ধর্ম আর জারণ ক্ষমতা। এই অ্যারোটায় কে কে আছে স্যার? এই অ্যারোটায় আছে বেস মানে ক্ষার, মানে ওদের উল্টো ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা। কমপ্লিট। নাও এত কিছু পড়লে, এই যে এত কিছু এদিকে বাড়বে এদিকে কমবে, এত কিছু পড়লে জাস্ট দুটো অ্যারো, জাস্ট দুটো অ্যারো, গল্প শেষ।
আর কিচ্ছু মনে রাখতে হবে না, তোমাকে জাস্ট ক্যাটাগরিটা মনে রাখতে হবে। দুটো ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হচ্ছে ধাতব ধর্ম ক্ষার ধর্ম বিজারণ ক্ষমতার, একটা ক্যাটাগরি তাদের উল্টো, ধাতব ধর্মের উল্টো অধাতব ধর্ম, ক্ষার ধর্ম হচ্ছে অ্যাসিড ধর্ম, আর বিজারণ ক্ষমতা জারণ ক্ষমতা। ব্যাস মনে রাখলে। তারপর স্যার দুটো ট্রিক কি, এই অ্যারোটা 3 বার 4 বার প্র্যাকটিস করবে। এই অ্যারোটা স্যার হচ্ছে ধাতব ক্ষার বিজারণের জন্য, আর এই অ্যারোটা অধাতব অ্যাসিড জারণ ক্ষমতার জন্য। তাহলে ক্যাটাগরিটা মনে রাখো, তার জন্য অ্যাসোসিয়েটেড অ্যারো, ক্যাটাগরি মনে রাখো, তার জন্য অ্যাসোসিয়েটেড অ্যারো। কিচ্ছু মনে রাখতে হবে না, কোনো কনফিউশনের কিচ্ছু নেই, জাস্ট অ্যারো দুটো, একটা এই অ্যারো আর একটা এই অ্যারো। ব্যাস। তুমি যদি তাও কনফিউশন হয়, জাস্ট এটুকু মনে রাখবে, এই অ্যারোটা হয় স্যার অধাতবের জন্য, আর এই অ্যারোটা হয় স্যার ধাতবের জন্য। এবার অধাতবের মধ্যে কে পড়ে? অ্যাসিড পড়ে আর জারণ ক্ষমতা পড়ে। আর ধাতবের মধ্যে কে পড়ে? ক্ষার পড়ে আর জারণ ক্ষমতার উল্টো বিজারণ ক্ষমতা পড়ে। ব্যাস হয়ে গেল। কি 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 গোলালো তোমাদের, এবার বলো কি গোলালো, কি গোলালো এবার বলো। জাস্ট দুটো অ্যারো যদি তুমি না মনে রাখতে পারো, এই দুটো তুমি অ্যারো, আমি গ্যারেন্টি দিচ্ছি পৃথিবীর কোনো টিচার তোমাকে এই ট্রিকটা বলেনি, আমি গ্যারেন্টি দিচ্ছি, এটা আমি লিখে দিতে পারি। তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করো, আমি আমার স্টুডেন্ট লাইফ সারা জীবন এই ট্রিক আমি তোমার মানে বারবার পড়ি না, ঠিক আছে, আমাকে এই বারবার পড়তে হয় না যে এদিকে গেলে বাড়ে ওদিকে গেলে কমে, কিচ্ছু না, আমি জাস্ট দুটো অ্যারো মনে রাখি, গল্প শেষ। আমি জাস্ট দুটো অ্যারো মনে রেখে, আর আমার ধর্মগুলো তো অলরেডি জানা, অ্যাসিড ধর্ম পদার্থক ধর্ম আর জারণ ক্ষমতা একই রকম হয়, গল্প শেষ। আর কিছু লাগবে না তোমাদের, হয়ে গেল। এই যে এতগুলো পেজ পড়লে এদিকে বাড়ে এদিকে কমে, এগুলো আমি জাস্ট তোমাদেরকে কনসেপ্ট বোঝানোর জন্য, যে আসলে অ্যাসিড ধর্ম কি, আসলে ক্ষার ধর্ম কি, এগুলো বোঝানোর জন্য বলছিলাম। আমি তো এক লাইনে ট্রিকটা বলে দিয়ে শেষ করে দিতে পারতাম, গল্প শেষ হয়ে যেত, কিছু লাগতোই না। দিস ইজ কল্ড প্রপার স্টাডি। আগে কনসেপ্ট বোঝো, তারপর ট্রিক। কনসেপ্ট বুঝে ট্রিক যদি বোঝো না, মনে হবে জলের মতো, বাচ্চাদের জিনিস তাই মনে হবে। ক্লিয়ার হয়েছে? বুঝছো? ওই বলো বলো সব বলো বলো শেষ যে কবে হবে গো তোমাদেরকে, তোমাদের অত্যাচারে মেনে তোমাদেরকে শেখাতে গিয়ে আমি ক্লাসই শেষ করতে পারছি না। আচ্ছা আর একটা জিনিস বলে দিই এখানে, তোমরা বলবে স্যার দুটো জিনিস তো ছুঁইটা গেল, দুটো জিনিস তো ছুঁইটা গেল স্যার, একটা হচ্ছে পরমাণুর আকার আর একটা হচ্ছে স্যার তড়িৎ ঋণাত্মকতা। এবার আমাকে বলো, পরমাণুর আকার কার মতো ছিল? পরমাণুর আকার কার মতো ছিল স্যার? ধাতব ধর্মের মতো ছিল স্যার। পরমাণুর আকার বাড়বে কার মতো ছিল? যত পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাবে, যত পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে এই পিডিএফটা দেখো, এই পিডিএফটা কোথায় গেল, এই হ্যাঁ এটা এসো, যত স্যার পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে যাবে, কোথায় গেল গো, ওকে স্যার, যত পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে ডান দিকে আসবেন আকার স্যার বাড়বে, তার মানে এটা স্যার ধাতব ধর্মের ক্যাটাগরিতে পড়ছে। আর স্যার তড়িৎ ঋণাত্মকতা আমরা কি দেখেছিলাম, ডান থেকে বামে গেলে বাড়ে স্যার, তার মানে এটা স্যার অধাতব ধর্মের ক্যাটাগরিতে পড়ছে। ব্যাস, পরমাণুর আকারকে ধাতব ধর্মের ক্যাটাগরিতে ঢুকিয়ে দাও, তড়িৎ ঋণাত্মকতাকে অধাতব ধর্মের ক্যাটাগরিতে ঢুকিয়ে দাও, গল্প শেষ হয়ে গেল। আটটা আটটা ধর্ম ছিল, আটটা ধর্ম কমপ্লিট, আটটা ধর্ম ছিল, আটটা ধর্ম কমপ্লিট। দুটো অ্যারো, এদের জন্য কি অ্যারো, এটা, এদের জন্য কি অ্যারো, এটা। এটা মানেটা বুঝো যেন, বা নিচ থেকে উপরে এটা, আর এটা হচ্ছে এদিক থেকে এদিকে, মানে এই দিক থেকে বাম থেকে ডানে আসলে বাড়বে আর উপর থেকে নিচে আসলে বাড়বে, বাম থেকে ডানে আসলে বাড়বে উপর থেকে নিচে, আর এদের মানে কি, নিচ থেকে উপরে গেলে বাড়বে আর ডান থেকে বামে গেলে বাড়বে, কমপ্লিট। তাহলে কি বললাম, পারমাণুর আকার কার মধ্যে ধরে নিবে, ধাতব ধর্মের মধ্যে, আর তড়িৎ ঋণাত্মকতা কার মধ্যে ধরে নেবে, অধাতব ধর্মের মধ্যে। পরমাণুর আকার ধরে নেবে ধাতব ধর্মের মধ্যে, আর তড়িৎ ঋণাত্মকতা অধাতব ধর্মের মধ্যে। ব্যাস গল্প শেষ। দুটো ট্রিক মুখস্থ করা, এসব আর কোনোদিন তোমাকে দেখতেই হবে না, কোন দিকে বাড়ে কোন দিকে কমে, এই যে লেখা আছে এত কিছু, একদম দেখার দরকারই নেই। দেখবে কি জন্য, ধর্মগুলো বোঝার জন্য, যে কোনটা কি ধর্ম কোনটা কি কাজে লাগে, জাস্ট এইটুকু দেখার জন্য। পিরিয়ডিক টেবিলের কোশ্চেন সলভ করার জন্য কাজে লাগবে না। কিভাবে এবার দেখো, তাহলে এবার কোশ্চেন কিভাবে সলভ করবে দেখো। একটা কোশ্চেন সলভ করে আমি দেখাচ্ছি যাতে তোমাদের গল্পটা আরো বেশি ক্লিয়ার হয়, ঠিক আছে? একটা কোশ্চেন সলভ করে দেখাচ্ছি যাতে তোমাদের গল্পটা আরো ক্লিয়ার হয়। ধরো তোমাকে এরকম একটা কোশ্চেন দিয়ে দিল, যে যে এরকম একটা কোশ্চেন দিল, যে 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 কি যে, ওকে, তো দেখো কি কোশ্চেন দিল, তোমাকে বলল যে বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, এরকম দিল, দিয়ে বলল এই মৌলগুলোকে ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও, মানে যার ধাতব ধর্ম কম, ঊর্ধ্বক্রম মানে যার কম থেকে বেশি, ঠিক আছে, ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও।
দিয়ে 4টা অপশন দিল, ঠিক আছে? অপশনগুলো আমি লিখছি না। ঊর্ধ্বক্রমে সাজাও, এটা হচ্ছে কোশ্চেন। তুমি কি করে করবে? আচ্ছা, তুমি প্রথম তোমার কাজ হচ্ছে মৌলগুলোকে দেখে বোঝা এরা শ্রেণী বরাবর আছে না পর্যায় বরাবর। এই মৌলগুলো শ্রেণী বরাবর আছে না পর্যায় বরাবর। তুমি বলবে তুমি বলবে যে স্যার, মৌলগুলো আমার দেখে আমি জানি এটা হচ্ছে 2 নম্বর গ্রুপের মৌল, 2 নম্বর শ্রেণী, তার মানে মৌলগুলো স্যার আমাকে শ্রেণী বরাবর দেওয়া আছে। প্রথম দেখতে হবে শ্রেণী বরাবর আছে না পর্যায়। এবার আমি মুখস্থ করতে বলেছি 2 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপে মৌলগুলো কিভাবে থাকে, যেভাবে থাকে সেভাবে সাজাও। কিভাবে থাকে? বেরিলিয়াম প্রথম থাকে, বেটা, মাঙ্গে, কার, আচ্ছা স্ট্রনসিয়ামটা লেখা না হয়নি না, আচ্ছা রেডিয়াম তো এখানে আসবে না, স্ট্রনসিয়ামটা লেখানো হয়নি, এস এস আরটা লিখে নাও। কার, স্কুটার, বাপ, রাজি, ঠিক আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে? পরপর লিখে নিলে মৌলগুলোকে, তোমাকে র্যান্ডম ভাবে দিবে, প্রপার সাজিয়ে দিবে না, ঠিক আছে? এরকম দিল। এবার তোমাকে কি চেয়েছে? ধাতব ধর্ম। তুমি জানো ধাতব ধর্মের জন্য আরো কেমন হয় স্যার? এদিক থেকে এদিকে, তার মানে উপর থেকে নিচে আসলে ধাতব ধর্ম বাড়ে, তার মানে স্যার এদিক থেকে এদিকে বাড়বে, তার মানে স্যার বেরিলিয়ামের হবে সব থেকে কম, রেডিয়ামের হবে এখানে বেশি, তার মানে বেরিলিয়াম কম, তার থেকে ম্যাগনেসিয়াম বেশি, তার থেকে ক্যালসিয়াম বেশি, তার থেকে স্ট্রনসিয়াম বেশি, তার থেকে বেরিয়াম বেশি, তার থেকে রেডিয়াম বেশি। ব্যাস, গল্প শেষ। গল্প শেষ। এটা এটা অ্যান্সার। এটা করলে 1 মার্ক 2 মার্ক পেয়ে যাবে। বুঝতে পেরেছো না পারোনি? কত সহজ দেখো। তাহলে আমি বললাম প্রথম কাজ হচ্ছে আমাকে এটা দেখা যে মৌলগুলো শ্রেণী বরাবর আছে না পর্যায় বরাবর আছে। দেখলে দেখলে স্যার মৌলগুলো শ্রেণী বরাবর আছে। কোন শ্রেণী স্যার? 2 নম্বর শ্রেণী। শ্রেণী বরাবর মৌলগুলো যেমন ভাবে পিরিয়ডিক টেবিলে আছে সেই বরাবর সাজাও। তারপর কি ধর্ম বলেছে? ধাতব ধর্ম। ধাতব ধর্ম স্যার এই অ্যারোটার মধ্যে পড়ে। ধাতব ধর্ম, ক্ষার ধর্ম আর বিজারণ ক্ষমতা। তার মানে স্যার অ্যারোটা একবার মনে মনে এঁকে নাও বা খাতাতে আঁকো। তাহলে এ অ্যারো মানে কি স্যার? মানে হচ্ছে স্যার আমাদেরকে শ্রেণী বরাবর যেটা সেটা নিতে হবে। তার মানে উপর থেকে নিচে বাড়ছে, তার মানে এর ধর্ম ধাতব বেশি, এর কম। তার মানে বেরিলিয়ামের সব থেকে কম, যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছে। তার থেকে ম্যাগনেসিয়ামের বেশি, তার থেকে ক্যালসিয়ামের আরো বেশি, তার থেকে স্ট্রনসিয়ামের আরো বেশি, তার থেকে বেরিয়ামের আরো বেশি, রেডিয়ামের সব থেকে বেশি। গল্প শেষ। সহজ লাগলো? আর এই টাইপের কোশ্চেন কঠিন মনে হবে তোমার? এই টাইপের কোশ্চেন তোমাকে কঠিন মনে হবে? আমি তোমাকে বললাম যে মৌলগুলো, ধরো কিছু মৌল দিলাম, যে পটাশিয়াম, আচ্ছা পটাশিয়াম থেকে দিচ্ছি না, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিলিকন, সালফার, আর ধরো ক্লোরিন, ঠিক আছে? এভাবে মৌলগুলো দিলাম, দিয়ে বললাম যে পরমাণুর আকারের ঊর্ধ্বক্রমে, মানে যার আকার ছোট সেখান থেকে আকার বড় অনুসারে সাজাও। তুমি দেখে বুঝতে পারছো মৌলগুলো পিরিয়ড না শ্রেণী বরাবর আছে, এই সরি পর্যায় না শ্রেণী? তুমি বলবে স্যার অবভিয়াসলি পর্যায় বরাবর। পর্যায় বরাবর মৌলগুলোকে সাজালে কিভাবে আসবে স্যার? অ্যালুমিনিয়াম প্রথম আসবে, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এভাবে গুনবে। হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিনিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কি আসছে সিলিকন, তারপর স্যার ফসফরাস, তারপর সালফার, তারপর হচ্ছে ক্লোরিন। সাজালে পর্যায় বরাবর। এবার কি চেয়েছে? আকার। আকার কার মধ্যে পড়ে স্যার? ধাতব ধর্মের যে ছবিটা, মানে অ্যারো, তাতে সেটা কেমন ছিল? এদিক থেকে এদিকে বাড়ে আর উপর থেকে নিচে বাড়ে, এই অ্যারো। তার মানে স্যার আমাকে চেয়েছে এদিক থেকে এদিকে বাড়ে, মানে এর আকার বড় এর আকার ছোট। এবার ছোট থেকে বড় সাজাতে বলেছে, তার মানে স্যার ক্লোরিনের আকার ছোট, তার থেকে সালফারের বড়, তার থেকে ফসফরাসের বড়, তার থেকে সিলিকনের বড়, তার থেকে অ্যালুমিনিয়ামের সব থেকে বড়। গল্প শেষ। বললাম না তোমাকে যা কোশ্চেন দিবে 1 লাইনে অ্যান্সার করতে পারবে। ওকে, চলো, বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এবার দু একটা টপিক এখনো বাকি থেকে গেল, কবে শেষ করবো বলো তো? এই ক্লাসটা আর কোশ্চেন অ্যান্সার কমপ্লিট হবে না। নেক্সট ক্লাসে কোশ্চেন অ্যান্সার করাবো। আমি এই ক্লাসটার নাম চেঞ্জ করে প্রিডিক্ট টেবিল লেকচার 3 করে দেবো, ঠিক আছে? চাপ নেই। এটার ক্লাসটার লেকচার আমি এডিট করে চেঞ্জ করে 3 করে দিব। সো ওটা প্রবলেম হবে না। আর নেক্সট ক্লাসটা হবে কোশ্চেন অ্যান্সারের ক্লাস করাবো। ওকে, একটু টপিক বাকি থাকলো, ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, আর 10-20 মিনিট লাগবে, ওগুলো কমপ্লিট করিয়ে আমরা প্রিডিক্ট টেবিলের একদম কোশ্চেন অ্যান্সার সব করিয়ে গল্প শেষ করে দেবো। দেখতেই পাচ্ছ আমি কি করব বলো, এত মানে ডিটেলসে পড়াতে গেলে যেহেতু এই চ্যাপ্টার গুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, তো সো আমি পাচ্ছি না ওইভাবে উপর উপর ছেড়ে দিতে পারছি না, রিস্ক নিতে পারছি না, কারণ এগুলোর উপর সবকিছু ডিপেন্ড করছে। এই যে তোমরা এনজয় করছো পড়াগুলো, আমি যদি উপর উপর পড়া এনজয় করবে বলো?
হ্যাঁ ঠিক আছে, চলো, টাটা, তোমাদের ক্লাস আছে। গুড নাইট সবাইকে, ভালোভাবে পড়ে আসবে, নেক্সট ক্লাসে সবাই পড়ে আসবে, কোশ্চেন অ্যান্সার করাবো। নেক্সট ক্লাস সবাই পড়ে আসবে, কোশ্চেন অ্যান্সার করাবার বেশি নেই, আর একটু টপিক আছে, সেটা আমি নেক্সট ক্লাসে আধ ঘন্টায় করিয়ে দিয়ে তারপর বাকি 1-1.5 ঘন্টা যা ক্লাস নিব সেটা কোশ্চেন অ্যান্সার করাবো, প্রচুর কোশ্চেন অ্যান্সার করাবো। একবার পড়ে আসবে, সব পারবে। ওকে, টাটা, গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ সবাইকে, এত সুনাম করো না, তখন ফেটে যাবো, ঠিক আছে? চলো, লেফট করলাম। আচ্ছা, যাদের কোশ্চেন আছে শোনো, পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটা কমপ্লিট হলেই আমি একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস নেব। আগে নেওয়ার কথা ছিল, বাট আমি ভাবছিলাম যে কেমিস্ট্রির একটা দুটো চ্যাপ্টার করিয়ে রাখি, যাতে করে তোমাদের পরের চ্যাপ্টারগুলো কেউ যদি একা একা পড়তে চাও যাতে পড়তে পারো, ঠিক আছে? ওর জন্য আমি একটু করিয়ে রাখছি, আগে কমপ্লিট করে নিই, তারপর ডাউট ক্লিয়ারিং ক্লাসে সব কোশ্চেন সলভ করাবো যেগুলো প্রবলেম আছে। ওকে, লেফট করলাম তাহলে, ঠিক আছে, টাটা।